হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আচ্ছা, এটা আমার সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমি এই টেন্স শুরু করার আগে এই টেন্সের জন্য যেটা দরকার, যেমন পার্সন দরকার ছিল, পার্সনটা বুঝিয়ে দিয়েছি। টেন্স কাকে বলা হয়, টেন্স কত প্রকার, তার প্রকার ভেদগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি, তাই না? এবং টেন্সের ভেতরে কিছু কিছু দরকার, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সেটাও আমি সেদিনকে ক্লিয়ার করে দিয়েছি প্রথম ভিডিওতে, তাই না? আশা করি তোমরা সেটা দেখেছো ভালো মতন। যদি না দেখে থাকো প্লিজ ওটা দেখে নিবে, ওটা দেখলে এটা আরো সহজ হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে। একটা কথা ভালো মতো বুঝে রাখো, আমি তোমাদেরকে কিন্তু পড়াতে আসি নাই, একদম পড়াতে আসি নাই, বুঝাতে আসছি। ওই জিনিসটাকে ভালো মতন বুঝো। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে যায়, কোনো কিছু বুঝতে না পারো, সেটা অবশ্যই কমেন্ট করবে। আমি সেটাকে খুব শীঘ্রই, অতি শীঘ্র আমি তার সলিউশনটা, তার সমাধানটা তোমাদের সামনে রাখবো। ঠিক আছে? তাই আমি বেশি কিছু বলছি না। প্রেজেন্ট টেন্সের প্রথম পার্ট সিম্পল প্রেজেন্ট, যার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট ডেফিনিট টেন্স, তাকে নিয়ে চর্চা করব। ঠিক আছে? যেমন আমাদের মোট টেন্স তো 12খানা, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট টেন্স 4 প্রকারের, পাস্ট 4 প্রকারের, ফিউচার 4, তো 4 4 4 তিনটা হলো, তো 4 3 12, টোটাল 12 প্রকারের টেন্স আছে এবং 12টা টেন্সই করতে হবে। ঠিক আছে? তাহলে ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার শোনো, তাহলে যদি 12খানা টেন্স থাকে, তাহলে তো পরিচয়, তার প্রকার, তার কনস্ট্রাকশন, স্ট্রাকচার সবকিছু আলাদা থাকবে, তাই না? তো পার্থক্যটা করলেই তুমি বুঝতে পারবে এবং মাথায় রাখতে পারবে, এবং কোন টেন্সের কোথায় কি গুরুত্ব আছে, কি করে ইমপ্লিমেন্ট করব, সেটা তোমাকে প্রত্যেকটা জিনিস আমি লাইন বাই লাইন ধরিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? চেষ্টা করবো বুঝায় রাখতে। এবার দেখো, সব জিনিসের তো আর একটা পরিচয় থাকে, তার পরিচয় দিয়ে তো আমরা বুঝবো, তাই না? এখানে দেখো, প্রেজেন্ট টেন্স, যেটা সিম্পল প্রেজেন্ট বলি বা প্রেজেন্ট ডেফিনিট বলছি, তার পরিচয় কি আছে? তো এই টেন্সের বাক্য দ্বারা, কোন টেন্স? সিম্পল প্রেজেন্টের বাক্য দ্বারা আমরা কোনো কাজ করার অভ্যাস বোঝে। কি হয়? কোনো কাজ করার অভ্যাস বোঝে। অভ্যাস মানে যে কাজটা আমরা নিয়মিত করি, হ্যাবিচুয়াল অ্যাকশন। তুমি বলতে পারো কি? হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে এটা আমরা নিয়মিত করি, অভ্যাস। যদি কোনো কাজ করার অভ্যাস বোঝায়, সেটা সবসময় সিম্পল প্রেজেন্টে হবে। ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? যেমন ওকে রেগুলার প্রত্যেক দিনই হতে হবে সেটা না, নিয়মিত। নিয়মিত মানে কি? আমি যদি বলি আমি প্রত্যেক শনিবার করে শিলিগুড়িতে যাই, বা প্রত্যেক শনিবার আমি বাজারে যাই, আমি যদি প্রত্যেক শনিবার বাজারে যাই, তার মানে প্রত্যেক দিন যাচ্ছি না, শনিবার করে যাই, তার মানে এটা একটা আমার অভ্যাস হয়ে গেল। শনিবার করে তো যাচ্ছি, এটা অভ্যাস না, তাহলে এই টেন্সে হবে। সূর্য পূর্ব দিকে উঠে, প্রত্যেকদিন হচ্ছে, অভ্যাস, এই টেন্সে হবে। ক্লিয়ার? তো যখন দেখবা যে অভ্যাস বোঝানো হচ্ছে, সেটা তোমাকে এই টেন্সটাই মনে করতে হবে। ঠিক আছে? অনেক কিছু আছে, ধীরে ধীরে সব বুঝতে পারবে। এবার সবার প্রথমে মাথা রাখবে, আমরা প্রত্যেক টেন্সের মধ্যে 3 প্রকারের বাক্য করব: হেবাচক, নাবাচক আর প্রশ্নবাচক। এবার হেবাচক কি, নাবাচক কি, প্রশ্নবাচক কি, আমরা এক একটা পয়েন্ট ডিসকাস করছি। হেবাচক মানে হচ্ছে যখন দেখবে কাজ হবে, কাজ চলবে, কেউ না কেউ কাজ করতেছে, সেটা হচ্ছে হেবাচক। যদি কাজ না করে, নাবাচক। যদি কেউ প্রশ্ন করে, তাহলে প্রশ্নবাচক। সিম্পল। আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে খাওয়ার কাজ হচ্ছে, তাহলে হেবাচক। এর নাবাচক কি হবে? আমি ভাত খাই না, নাবাচক। প্রশ্ন করে দাও, তুমি কেন ভাত খাও, তুমি কখন ভাত খাও, তোমার বাবার নাম কি, প্রশ্ন করলে প্রশ্নবাচক। এভাবে 3 প্রকারের সেন্টেন্স আমরা করব। প্রত্যেকটা টেন্সে 3 প্রকারের সেন্টেন্স আমরা করব। অ্যাফার্মেটিভ, যাকে আমরা পজিটিভ বলতে পারি, দেন নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভে চলে আসো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এটা এন কেন, হ্যাঁ, এখানে ACNTENCE, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এর রুলটা দেখে নাও। রুলটাই হচ্ছে মেন।
সাবজেক্ট verb one, হ্যাঁ, and then object। ঠিক আছে? আচ্ছা, সাবজেক্ট আমরা প্রথম ভিডিওতে দেখে নিয়েছি। সাবজেক্ট মানে হচ্ছে যে কাজ করবে। ভার্ব মানে কি? কাজ। কাজ মানে ক্রিয়া। এই কাজটা যে করবে সে সাবজেক্ট, এবং এই কাজটা করার পরে প্রভাবটা যার উপরে পড়বে সে হচ্ছে অবজেক্ট। ক্রিয়া না এটা? ক্রিয়াটা যে করবে সে কাজ কি বলবো? সাবজেক্ট। বাংলা হচ্ছে কর্তা, আর কর্ম হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? কর্তা যে কাজটা করলো তার প্রভাবটা কি, তার ফলটা কি বেরালো, সেটাই হচ্ছে অবজেক্ট। কর্তা, ক্রিয়া এন্ড কর্ম বাংলায়। তো বাংলাটা ঠিক আছে, ইংলিশটা বুঝো। তো সাবজেক্ট মানে যে কাজ করবে। আচ্ছা, এটাকে আমি আর সিম্পলি বলতে পারি, সেটা বইতে লেখা পাবে না, কিন্তু বোঝার জন্য তুমি রাখো এটা মাথায়, যে কাজ করবে। এই যে এইটা তো কাজ, তো এই কাজটা যে করবে সে সাবজেক্ট, এই কাজটা যে করবে না সে অবজেক্ট। সিম্পল, কিচ্ছু আর মাথা রাখতে হবে না। যে কাজ করবে সাবজেক্ট, যে করবে না সে অবজেক্ট। এবার ভার্ব, ভার্বের আগে থাকবে সাবজেক্ট, ভার্বে পরে থাকে অবজেক্ট। কারণ তুমি সব জায়গায় দেখো, দেখবে যে খুব কাজ করে কাজের লোক, বাড়িতে যে আমাদের কাজ করে, মনে করো আমাদের বাড়িতে ফ্যামিলিতে যে হেড, হ্যাঁ, যে আর্নিং মেম্বার, যার উপরে সংসার চলছে, তাকে আমরা সবসময় সামনে রাখি, হেড অফ দ্য ফ্যামিলি। ওকে? তার মানে যে কাজ করবে তাকে আগে রাখতে হবে, আর যে করবে না চলো পিছনে। বুঝতে পারলাম? এই কাজটা যে করবে আগে থাকবে, যে করবে না সে শেষে থাকবে। ক্লিয়ার? একটু বুঝতে পারলাম? তো ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট, আর মাথামারি করবে না এখানে। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো বুঝে গেল সাবজেক্ট ভার্ব অবজেক্টটা কি। এবার আমি 3টা বাক্য লিখেছি, এই বাক্যটাকে তোমরা বানাও। আগে আমি একটু প্র্যাকটিস করাই দিই, শোনো। এবার সাবজেক্ট মানে যে কাজটা করবে, তাহলে এখানে ডিমান্ড করা হয়েছে যে প্রথমে সাবজেক্ট খুঁজে লেখো, তাই তো? সাবজেক্ট কি আছে দেখো, আমি স্কুলে পড়তে যাই। আমি স্কুলে পড়তে যাই, তাই না? যখন সাবজেক্ট খুঁজবে তখন সবার প্রথমে খুঁজবে আগে ভার্ব, তাহলে তোমাদের সুবিধা হবে। ভার্ব মানে কাজ। এখানে কি কাজ হচ্ছে? আমি স্কুলে পড়তে যাই। কাজ মানে যেটা করতে হয়, ওটা কিনলে পাওয়া যাবে না। যদি বলি আমি ফুটবল খেলি, তো খেলাটা একটা কাজ, কারণ শরীর দিয়ে খেলতে হবে। ওই খেলা তুমি কিনে আনতে পারবে না। তুমি ফুটবল কিনতে পারবা, কিন্তু খেলতে তো তোমাকে হবে নিজেই। যেটা করতে হয় সেটা কাজ, তাই না? ঠিক এখানে আমি স্কুলে পড়তে যাই, এই পড়াটা কাজ আর যাওয়াটা কাজ। এখানে দুটো ভার্ব আছে, এইটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব। হ্যাঁ, দেখো এই দুটো কাজ কে করতেছে? আমি করতেছি। তাহলে কাজ করনে वाला হচ্ছে আমি, তাহলে আমি ইংলিশ কি হবে? আই। গেল সাবজেক্ট। ঠিক আছে? এবার কোনো কোনো সময় সাবজেক্ট যদি কনফিউজ হয়ে যাও যে সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তো প্রশ্ন করবা কি দিয়ে? কে দিয়ে প্রশ্ন করবা? কে মানে এই যে কে, এই কে দিয়ে প্রশ্ন করবা। কে দিয়ে? আমি স্কুলে পড়তে যাই, তাহলে কাজের আগে কে ইউজ করবা। কে পড়তে যায়, উত্তর কি হবে? আমি। তাহলে আমি হলো সাবজেক্ট। বুঝতে পারলে ব্যাপারটা? তো কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট আসবে, আর কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসবে। মাথা রাখবে, যদি কে দিয়ে প্রশ্ন করো তো কে এর যে উত্তরটা আসবে সে হবে সাবজেক্ট, আর যদি কি দিয়ে প্রশ্ন করো তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? দেখো, যেমন আমি ভাত খাই, আমি কি খাই? উত্তর হলো ভাত, ভাত হলো অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, সাবজেক্ট হয়ে গেল আমি। এরপরে ভার্ব, ভার্ব মানে কাজ। তো কাজ তো এখানে দুটো আছে, এবার দুটোর মধ্যে কোনটা দিবে প্রথমে, পড়াটা না যাওয়াটা? এখানে প্রথমে তো তুমি বলো স্যার প্রথমে তো পড়া লেখা আছে, তাহলে রিড লেখা দিই, তারপরে যাওয়া। না, এটা করবে না। সবার প্রথমে একটু ইন্টেলেকচুয়াল পাওয়ারটা, তোমাদের একটু বুদ্ধিটা ইউজ করো, যে কোন কাজটা আমি প্রথমে করব। আমি স্কুলে পড়তে যাই, তুমি আগে পড়বে না তারপরে যাবে, না আগে যাবে তারপরে পড়বে? অবশ্যই আগে যাবে, তারপরে পৌঁছায় গিয়ে তো পড়বে। তো এখানে প্রথম কাজটা হচ্ছে যাওয়া, তারপরে হচ্ছে পড়া।
কিন্তু বাংলা যে বাক্যটা লেখা আছে সেখানে তো তোমাকে সাজানো আছে, নাহলে তো শুনতে ভালো লাগবে না। যদি লেখে আমি যদি বলি আমি স্কুলে যাই পড়তে, আমি স্কুলে যাই পড়তে, কেমন লাগছে না শুনতে? তো আমি স্কুলে পড়তে যাই, এটা একটা সিকোয়েন্স, তাই না? তো সাবজেক্টের পরে ভার্ব, ভার্ব হচ্ছে যাওয়া, যাওয়া ইংলিশ কি গো দিলাম। এবার আমি যাই, আরেকটা ভার্ব আছে কি পড়া। এই দুটো ভার্বকে তুমি একসঙ্গে লিখতে পারবে, প্রবলেম নেই, কিন্তু সেখানে ইউজ করতে হবে টু। আই গো টু রিড, এর মানে কি আমি পড়তে যাই। মাথা রাখবে, যখন দুটো ভার্ব হবে, যে কাজটি প্রথমে হবে তাকে প্রথমে লিখবা, যে কাজটি পরে হবে তার আগে টু দিয়ে তারপরে রিডটা বসাবে। এটাকে আমরা বলি ইনফিনিটিভ। এখানে আমি ইনফিনিটিভে কোনো কিছু বলবো না, কারণ এগুলো আমি যখন আমি সিনথেসিস জয়েনিং করাবো, ক্লোজ পড়াবো, তখন এগুলো চর্চা করবো, ঠিক আছে? এটা একটা আলাদাই গ্রামার, ঠিক? তবে একটু মাথা রাখবা আমরা টু এর ব্যবহার কোথায় করি। এই যে দেখে নাও, যখন দুটো ভাব থাকবে, দ্বিতীয় যে ভাবটা মানে দ্বিতীয় যে কাজটা তার আগে টু বসবে, ওকে? আরেকটা টু কোথায় বসবে, সেটা প্রিপজিশন হিসাবে। যদি আমি কোনো জায়গাতে যাই, একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গাতে যাব, যে জায়গায় যাবে তার আগে টু বসবে, আর যে জায়গাটা তুমি ছাড়বে তার আগে ফ্রম বসবে। যেমন বাড়ির থেকে যাচ্ছি, তো বাড়ির থেকে মানে বাড়িটাকে নিয়ে যাবে, নিয়ে যাবে না, বাড়িটা ছাড়বে, তাহলে ফ্রম হাউস, ওকে? স্কুলে যাই, তার মানে স্কুলে যাচ্ছ মানে স্কুলে পৌঁছাবে, তাহলে টু স্কুল, ক্লিয়ার? তো যেখানে পৌঁছাবে টু, যে জায়গাটা ছাড়বে সেটা ফ্রম, ওকে? তাহলে আমি স্কুলে পড়তে যাই, এখানে জায়গা হচ্ছে স্কুল। এবার স্কুলে তুমি যাচ্ছ না ছাড়তেছো, দেখো স্কুলে যাই মানে যাচ্ছ, তাহলে এখানে একটা টু বসবে, তাই না? এখানে টু দিয়েছি দুটো ভাবকে যোগ করার জন্য, একটা ইনফিনিটিভ হিসাবে বসছে, এখানে টু বসছে একটা প্রিপজিশন হিসাবে। যেহেতু জায়গায় যাচ্ছ তার আগে টু বসবে। সো আই গো টু রিড টু স্কুল, ক্লিয়ার? যদি বলতো আমি বাড়ি থেকে স্কুলে পড়তে যাই, বাড়ি থেকে মানে বাড়ি ছাড়তেছি, তাহলে এখানে লেখা ফ্রম হাউস, আই গো টু রিড টু স্কুল ফ্রম হাউস। কিন্তু কোন জায়গাটা ছাড়তেছি, কোন জায়গা থেকে যাচ্ছি সেটা দেওয়া নেই, তাই দিলাম না, ক্লিয়ার? এখানে দেওয়া আছে শুধু স্কুলের সম্পর্কে কথা বলা হয়েছে, স্কুলে যাচ্ছ তাই স্কুলের আগে টু বসলো, ক্লিয়ার? এই বাক্যটাকে আমি আরেক প্রকারে করতে পারি, আই গো সাবজেক্ট, তাহলে মেন ভাবটা দিলাম, প্রথম যে কাজটা হচ্ছে আই গো, কোথায় যাচ্ছ, টু স্কুল, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই, কি করতে যাচ্ছ, টু রিড, আমি স্কুলে যাই পড়ার জন্য বা পড়তে, ক্লিয়ার? এবার দেখো দুটো ভাবকে তুমি একসঙ্গে লিখতে পারো, বা এই যে দ্বিতীয় যে ভাবটা তাকে তুমি সবার শেষে লিখতে পারো, কিন্তু দ্বিতীয় যে ভাবটা এই টুটা তার জন্য বসছে, এই জন্য দ্বিতীয় ভাবটা তুমি যেখানে লিখবা টুটা এর সঙ্গেই থাকবে। তাই আমি দেখো এই যে রিডটা এখানে লিখে লাস্টে লিখেছি, তার আগে টুটা বসলো, মানে এই টু রিডটা লাস্টে লিখে দিলে, ক্লিয়ার? এটা ইনফিনিটিভ, আগে বুঝতে পারবা কি জিনিস ইনফিনিটিভ, ওকে? এবার সেকেন্ড বাক্য দেখো, তাহারা বাজার থেকে চাল কিনে, সাবজেক্ট কে এখানে, তাহারা, কে বাজার থেকে চাল কিনে, কে দিয়ে প্রশ্ন করে দিলে কি হবে, যে উত্তর সেটা সাবজেক্ট, কে বাজার থেকে চাল কিনে, তাহারা। তাহারা ইংলিশ কি হচ্ছে, দে। তারপরে ভার্ব, কাজ কি, কাজ কি, কেনা, কেনা ইংলিশ কি হবে, বাই, দে বাই। কি কিনছে, তারা বাজার থেকে চাল কিনে, বাজার থেকে চাল কেনে, কিনছে যেমন চাল, এটা হলো অবজেক্ট। দে বাই রাইস, দে বাই রাইস, বাজার থেকে। এবার যেমন এখানে স্কুল ছিল, তুমি টু স্কুল দিলা, এবার এখানে বাজার আছে, কি দিব, টু মার্কেট না ফ্রম মার্কেট? এটা একটা চিন্তার বিষয় আছে, শোনো ভালো মতো, কারণ আমি একটু আগে বললাম যেখানে যাব টু দিব, ছাড়লে ফ্রম দিব, কিন্তু ওখানে যাওয়ার কথা তো বলে নাই, আর কেউ ছাড়তেছে না, আছে কিছু? যদি তুমি ঠিকঠাক চিন্তা করো, তুমি দেখো এখানে বাজার থেকে, তার মানে বাজার থেকে মানে কিছু তো আছে যে বাজার থেকে আলাদা হচ্ছে, মানে সেপারেশন যখন করবে, যখন সেপারেট করার সেন্সে যখন তুমি কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু ফ্রম আসবে। বাজার থেকে চাল মানে বাজার থেকে চাল আলাদা হচ্ছে, মানে সেপারেট করতেছো তুমি, যেহেতু আলাদা কথা কথা হয়েছে এখানে, আলাদা হওয়া মানে তো ছেড়ে দেওয়া। আমি বাড়ির থেকে স্কুলে যাই, তাহলে বাড়ি ছাড়তেছি মানে বাড়ির থেকে আলাদা হচ্ছে। তো যখনই আলাদা হওয়ার সেন্সে কথা বলবে,
সবসময় এই থেকের জন্য ফ্রম বসবে। ক্লিয়ার? দে বাই রাইস ফ্রম দ্য মার্কেট। তুমি দ ইউজ করতে পারো না, দা কেন দিলাম? দ মার্কেট মানে একটা নির্দিষ্ট বাজার যেখানে তুমি রেগুলারলি যাও। তুমি 10 দিন না লেখো তাও চলবে। সো দে বাই রাইস ফ্রম দ্য মার্কেট, এটা দটা হচ্ছে আর্টিকেলস। এটা একটা খুব গুরুত্বপূর্ণ গ্রামার, এটা জানতে হবে তোমাদেরকে। আর্টিকেল আর প্রিপোজিশন মাথায় রাখবে। সব গ্রামার একবার শিখে নিলে, জেনে নিলে হয়ে যাবে তোমাদের, হ্যাঁ এটা চলবে, বুঝতে পারলে থাকবে। কিন্তু আর্টিকেল প্রিপোজিশন তোমাকে যতদিন ইংলিশ শিখবে, গ্রামার শিখবে, তোমাকে আর্টিকেল প্রিপোজিশন সবসময় কিছু নতুন করে মনে হবে যে শিখতেছি। এটা একটা এমন গ্রামাটিক্যাল আইটেম, এটা তোমাকে শিখে যেতে হবে সবসময়। তুমি কোনোদিন বলতে পারবে না যে প্রিপোজিশন পুরোপুরি কমপ্লিটলি বুঝে গেছি, না, কিছু নতুন নতুন সবসময় আসতে থাকবে মাথায়। ওকে, শিখতে পারবে নতুন। তাই আর্টিকেল প্রিপোজিশনকে সবসময় শিখবা, এটা ভালো মতো শিখবা, সেটা তুমি আগে শিখবে। ঠিক, ওটা একদিনে কিন্তু শেখা যাবে না। এর জন্য তোমাদের দেখবা ওটা 5 থেকে চলছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 আরো যতদিন পড়বা আর্টিকেল প্রিপোজিশন থাকেই। হ্যাঁ, কারণ এটা একবারে শেখা যায় না। এবার চলে আসো, আমরা স্কুল থেকে ফুটবল খেলতে যাই। দেখো আমরা স্কুল থেকে ফুটবল খেলতে যাই, দেখো এখানে স্কুল দেওয়া আছে, আবার স্কুল দেওয়া আছে। স্কুল থেকে তার মানে স্কুল ছাড়ছে, তাহলে ফ্রম স্কুল, সিম্পল। এবার ফুটবল একটা বস্তু, অবজেক্ট। খেলতে যাই, খেলা একটা কাজ, যাওয়া একটা কাজ। কে খেলতে যাচ্ছে? আমরা। তো সাবজেক্ট আমরা ইংলিশ কি হবে? উই। উই এর পরে কি দিব? ডাব্লিউ ই, উই। ভার্ব কি আছে? যাওয়া। তো উই গো, তারপরে টু, এই যে প্লে, কোথায় আছে? খেলা। উই গো টু, এখানে চলে আসি, উই গো টু প্লে, কি খেলে যাচ্ছে? ফুটবল। উই গো টু প্লে ফুটবল স্কুল থেকে, ফ্রম স্কুল। ঠিক আছে? উই গো টু প্লে, আমরা খেলতে যাই ফুটবল স্কুল থেকে। কত সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। আচ্ছা, ভার্ব ওয়ান কি জিনিস তোমরা তো ভালো মতন জানো। ভার্ব ওয়ান, ভার্ব টু এন্ড ভার্ব থ্রি। ভার্ব ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। কি? একটা ভার্বের 3টা করে ফর্ম আমরা মেনলি জানি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। এই গো, ভার্ব টু হচ্ছে ওয়েন্ট, ভার্ব থ্রি হচ্ছে গান। যেমন ডু, ডিড, ডান। তো এখানে গো মানে যাওয়া। তো তোমার সিম্পল প্রেজেন্ট, অ্যাফার্মেটিভ সিম্পল প্রেজেন্টের মধ্যে তোমার ভার্বের কোন ফর্মটা লাগছে? ওয়ান। সব সময় ফর্ম ওয়ান। এই 2 আর 3 এখানে লাগবে না, এই টেন্সে লাগবে না, এটা অন্য টেন্সের জন্য। ক্লিয়ার? তাই এই টেন্সের ফর্মগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। আন্ডারস্টুড? ওকে। তাই ভার্ব ওয়ান মানে ভার্বের প্রথম ফর্মটা। ক্লিয়ার? এটা তোমরা জানোই সবকিছু, তবে একটু আমার যেহেতু ডিউটি বলে দেওয়া। এবার তোমরা তাহলে ভালো মতো বুঝলে সিম্পল প্রেজেন্টে অ্যাফার্মেটিভ রুলস এর সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। সাবজেক্ট মানে যে কাজটা করবে, ভার্ব মানে ওই কাজটা, যে কাজটা করার জন্য ওকে সাবজেক্ট বলা হলো, এবং সাবজেক্ট যে কাজটা করলো তার যে প্রভাবটা যার উপরে পড়লো তাকে আমরা অবজেক্ট বলবো। ইন শর্ট আমি কি বলেছি? কাজ করলে সাবজেক্ট, না করলে অবজেক্ট। এটা বোঝার জন্য একটা। ওকে, আচ্ছা, এবার আশা করি বাক্যটা বুঝে গেছো। তাহলে যে জায়গাতে পৌঁছাবে তার আগে টু, যে জায়গা ছাড়বে তার আগে ফ্রম। আর দুটো ভাব থাকলে সে সেকেন্ড যে ভাবটা, দ্বিতীয় যে কাজটা, তার আগে টু অবশ্যই থাকবে। ওকে, এটা আমরা জানলাম। আচ্ছা, এখনই শেষ হয়ে যায়নি। দেখো, এর আগে যে প্রথম ভিডিও আমি তোমাদেরকে পার্সন পড়িয়েছিলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখানে দেখো 3টা যে বাক্য করেছি, এই 3টার মধ্যে যে সাবজেক্ট রয়েছে আমার, আই হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড নাম্বার দেখো দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার।
এন্ড 3 নম্বরে দেখো উই, এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তার মানে এখানে ফার্স্ট পারসন রয়েছে, ফার্স্ট পারসন রয়েছে, এখানে আবার থার্ড পারসন রয়েছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার রয়েছে, তাই না? তাই এখানে ভার্বের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, বুঝতে পারলে? তাহলে এইবার দেখো যেটা বললাম যে এর আগে যে 3টা বাক্য করলে সেখানে সাবজেক্ট দেখো হি সি ইট নেম, এই 4খানার মধ্যে কি কেউ ছিল? ছিল না। কারণ দে উই আই এরা কিন্তু এখানে নেই। বলা মানে কি, যেহেতু তাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল না, তাই সেখানে কোনো পরিবর্তন হয় নাই, সেখানে ওদের ভার্বের সাথে কোনো পরিবর্তন হয় নাই। যদি সাবজেক্ট হি সি ইট নাম থাকতো সেখানে, বা আমি যখন বাক্যগুলো দেব যদি সেখানে থাকে, তাহলে সেখানে আরেকটা ছোট নিয়ম জুড়বে। ক্লিয়ার? শুনো এবার ভালো মতন, আমরা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই রয়েছি, আমার সেন্টেন্স আলাদা হয়নি। ওই সেন্টেন্সের মধ্যেই যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে। আগে যে 3টা বাক্য করালাম সেখানে সাবজেক্ট কিন্তু থার্ড পারসন ছিল, কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার ছিল, ফার্স্ট পারসন ছিল, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল না, তাই সেখানে ওই রুলটা কাজে আসেনি। সে কি রুল দেখো এবার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি কি হয়? হি সি ইট বা নাম, নাম বলতে কারো নাম, রাম শ্যাম যদু মধু সীতা গীতা ফিতা, কারো নাম, বাবা মা ভাই বোন ঘর, এসব তো নাম। তো বাবা মা ভাই বোন কিন্তু সম্পর্কের নাম, রিলেশনের নাম, তাই না? তাই নাম কিন্তু একটা হতে হবে। ওকে, তাহলে তো সিঙ্গুলার বলা হবে। লিখেছি দেখো, শুধু থার্ড পারসন লিখি নাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন তো হতেই হবে, তার সিঙ্গুলার নাম্বার হতে হবে। তাহলে ভার্বের সাথে এস বা ইএস, যে কোনো হয় এস না হলে ইএস, যে কোনো একটা যুক্ত হবে। এস বা ইএস তারও নিয়ম আছে, তোমার ইচ্ছা মতো বসাতে পারবে না। ওকে, এটা গ্রামার, গ্রামার মানে হচ্ছে নিয়ম। ঠিক, তোমাকে নিয়ম শিখতে হবে, তাহলে তুমি একদম সুন্দর করে লিখতে বলতে পড়তে বুঝতে সবই পারবা। সেটা গ্রামারই আমাদেরকে শেখায়। ওকে, সে যে কোনো গ্রামার হোক, হিন্দি গ্রামার হোক, বাংলা গ্রামার হোক, ইংরেজি গ্রামার, প্রত্যেকটা ভাষা তাদের একটা লিপি, একটু তার ব্যাকরণ থাকে, তো এইটাই। ওকে, এটা ইংলিশ ব্যাকরণ। চলো ইংলিশ গ্রামার এবার শোনো। তো যখন দেখবা সাবজেক্ট আমার হি সি ইট নেম হয়ে গেল, তো এর কনফার্ম যে হি সি ইট নেম থাকলে আমরা কনফার্ম হয়ে যাব যে হয় এস তাহলে ইএস বসবে। এবার এস বসবে না ইএস বসবে, কোনটা দেবো সেটা আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে না, কিন্তু ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। ওকে, তোমাকে রুল নিয়ে চলতে হবে। সে কি রুল? যদি ভার্বের শেষে ডবল এস ও সি এইচ এক্স জেড বা এস এইচ 1 2 3 4 5 6 এর মধ্যে যদি কেউ থাকে একজন, তাহলে তুমি ইএস যুক্ত করবা। যদি এরা না থাকে তাহলে এস যুক্ত করবা। সিম্পল। মনে করো জাভা ইংলিশ দিলাম গো, লাস্টে কি আছে? ও আছে। কোথাও আছে কি ও? এই যে ও, তাই এখানে কি হবে? ইএস যুক্ত হলো, তাতে কি হয়ে গেল? গোজ। যদি মনে করো টিচ, টিএসিএচ, টিচ মানে পড়ানো, লাস্টে কি সিএচ কোথাও আছে? এই যে সিএচ, তাতে কি দিব আমরা? ইএস, তাতে কি হয়ে গেল? টিচার্স। বুঝতে পারলে? এবার যদি বলি প্লে, PLAY প্লে, এবার দেখো লাস্টে কি আছে? ওয়াই আছে। ওয়াই ধরো বা এ ওয়াই ধরো, আছে কোথাও ওয়াই বা এ ওয়াই? নাই। তাহলে এইটা এ ওয়াই এর সঙ্গে তো ম্যাচ খাই নাই, তাহলে ইএস যুক্ত হবে না। যদি এরা না থাকে তাহলে তুমি শুধু এস যুক্ত করে দিবা, কি হবে? প্লেস। ক্লিয়ার? কি বুঝলা? যদি এরা কেউ থাকে তাহলে ইএস দেব, এরা যদি কেউ না থাকে তাহলে এস দিব। কিন্তু এস বাই এস এর ঘটনা কখন ঘটবে? যখন সাবজেক্ট এই 4খানার মধ্যে কেউ থাকবে। যদি না থাকে তাহলে এস বাই এস কিচ্ছু হবে না, যেটা আমরা আগে 3টা বাক্য বললাম সেভাবে তোমার নরমালি করবে। ক্লিয়ার? আচ্ছা, তাই একটা ছোট্ট নিয়ম এখানে যুক্ত হলো। এটাকে প্র্যাকটিক্যালি বুঝে নিই। সে প্রতিদিন ভাত খায়, আগের মতোই। প্রথমে কি ডিমান্ড হচ্ছে? সাবজেক্ট। ওর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে। সে ইংলিশ কি হয়? হি। মেয়ে থাকলে সি, বয়েজ এর জন্য হি, এন্ড গার্লস এর জন্য সি, যে কোনোটা ইউজ করবে। ঠিক আছে?
ওকে, ছেলে থাকলে হি ইউজ করবে, মেয়ে থাকলে সি ইউজ করবে, গেল। এইবার ভার্ব, ভার্ব কি আছে দেখে নাও, খাওয়া, ভার্ব মানে কাজ, খাওয়া ইংলিশ কি হয়, ইট, এ লিখলাম ইট। চলো সাবজেক্ট দেখে নাও, এখানে সাবজেক্ট এর মধ্যে কেউ আছে, ইয়েস হি সি আছে, এখানে হি সি, তার মানে আমরা বাধ্য ভার্বের সাথে এস বাই এস দিতে। এবার এস, একটু তো কনফার্ম হয়ে গেলাম যে এস বাই এস কোন একটা বসবে, কিন্তু কি বসবে, এস না ইএস, লাস্টে কি আছে, টি, খুঁজো আছে কি টি বা এটি আছে কোথাও, নাই, তাহলে এখানে কি যুক্ত হয়ে যাবে, এস। সি বা হি ইটস, অবজেক্ট কি আছে, ভাত, রাইস, হি ইটস বা সি ইটস রাইস, প্রতিদিন ইংলিশ কি হয়, এভরি ডে। ঠিক আছে, এটা আগে থেকে লিখে রাখলাম যাতে সময় নষ্ট না হয়। ওকে, এবার শোনো, তাহারা স্কুলে পড়তে যায়, আবার সাবজেক্ট কি তাহারা, তাহারা ইংলিশ কি হয়, দে, লিখলাম টিএইচ ই ওয়াই, দে। ভার্ব কি আছে দেখো না, ভার্ব স্কুলে পড়তে যায়, দেখো এখানে পড়ার যাওয়া দুটো ভার্ব আছে, দুটো ভার্ব আছে। প্রথম ভাবটা কোনটা, যাওয়া। প্রথম ভাব বলতে আমি এটা আগে বুঝিয়ে দিয়েছি, যে কাজটা প্রথম হবে তাকে প্রথম ভাব। এবার গো, তারপরে কি লিখলাম, টু, পড়া ইংলিশ রিড। ওকে, দে গো টু রিড। আচ্ছা, তার আগে আমরা কি দেখবো, যে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে কিনা, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে কিনা কে বলবে, আমাকে সাবজেক্ট বলবে। সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, হি সি ইট নেম, এর মধ্যে কি আছে, ওখানে কি দে, দে আছে কি না, দে তো নাই, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস বসবে না, তাই আমি এস বাই এস দিলাম না। এবার মনে করো যদি এখানে দে না থাকে, হি থাকতো বা সি থাকতো, ইট বা কারোর নাম থাকতো, তাহলে তো আমরা দিতে বাধ্য হতাম। তাহলে কোথায় দিতাম, গো এর মধ্যে না রিড এর মধ্যে, কারণ দুটো ভার্ব, এখানে তো বলা হয়েছে ভার্বের সাথে এস বাই এস দিতে, কিন্তু ভার্ব তো দুটো রয়েছে এখানে, পড়া আর যাওয়া, কাকে দিব, এস বাই এস। আগে বললাম যেটা মেন ভার্ব, যে কাজটা প্রথমে হয়েছে, প্রথমে কোন কাজটা হয়েছে, পড়া না যাওয়া, প্রথমে যাওয়া, এই যাওয়ার মধ্যে এস বাই এস হবে। এই টু এর পরে যে ভাবটা বসবে এখানে কোনো মতে এস বাই এস বসবে না, মাথা রাখবা, টু এর পরে ভার্বে কোনো পরিবর্তন হয় না। ওকে, চলো, তাই দে গো টু স্কুল, কোথায়, দে গো টু রিড টু স্কুল, শেষ। দেখো এখানে সাবজেক্ট হি সিট ছিল বলে ভার্বের সঙ্গে বেস হচ্ছে, কিন্তু এখানে সাবজেক্ট হি সিট নেম আস নাই, মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, তাই আমরা ভার্বের সঙ্গে এস বাই এস দিই নাই। ওকে, এবার 3 নম্বর, রাম ফুটবল খেলতে যায়, সাবজেক্ট কি আছে, রাম, লিখলাম। ওকে, ডান। দেখে নাও সাবজেক্ট আমার কি এর মধ্যে পড়তেছে, এই যে নেম, রাম তো নাম একটা, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস দিতে হবে। ভার্বটা খুঁজে নাও, খেলতে যাওয়া, দুটো ভার্ব, খেলার যাওয়া, প্রথম কাজ কোনটা, যে প্রথমে তার মধ্যে এস বেস বসবে, প্রথমে যাওয়া, তাহলে এর মধ্যে এস বেস দিবা, তাহলে যাওয়া ইংলিশ হচ্ছে গো, লাস্টে ও আছে, ও থাকলে কি দিতে হয়, দেখো উপরে ইয়েস, রাম গোজ, তারপরে টু, খেলা ইংলিশ কি হয়, প্লে। এখানে কি এস বেস বসবে, বসবে না, কারণ দুটো ভার্বের মধ্যে যে কোনো একটার মধ্যে, যে কোনো বলতে যে কাজটা প্রথমে মেন ভাব, তার মধ্যে আমরা এস বাই এস দিব, টু এর পরে যে ভাব থাকবে বসবে না। যদি প্লেটা প্রথমে থাকতো তাহলে দিতাম, যদি এরকম থাকতো যে রাম ফুটবল খেলে, তাহলে যাওয়া নাই, রাম ফুটবল খেলে, তখন কিন্তু খেলাটা মেন ভার্ব হয়ে যাবে, তখন রাম প্লেস ফুটবল, প্লের মধ্যে এস হয়ে যায়, দেখো দেখেছি না, প্লেস এস, ক্লিয়ার, রাম প্লেস ফুটবল হয়ে যেত। কিন্তু এখানে দুটো ভাব ছিল এবং যাওয়াটা হচ্ছে মেন ভাব, দুটো ভাবের মধ্যে প্রথম কাজ হচ্ছে এটা, এর মধ্যে আমরা এস বেস দিব, টু এর পরে যে ভাব বসবে সেখানে কোনো এস বেস বসবে না। আমি বারবার বলে দিচ্ছি, এটাকে একদম ব্রেনে সেট করে নাও। ওকে, কারণ ছোট ছোট ভুল কিন্তু প্রবলেম ফাঁসিয়ে দেবে, ঠিক আছে। কারণ তুমি দেখছো না সমুদ্রের মধ্যে বা একটা বড় সড়ো নদীতে তুমি দেখবে একটা নৌকা নিয়ে যদি কেউ গেল, পুরা নদীতে সমুদ্রে ঘুরে চলে আসবে, কোনো কিছু হবে না। কিন্তু যখন নৌকা নিয়ে ও একদম কিনারাতে চলে আসছে, জাস্ট ব্যাংক অফ দ্য রিভার, যদি সে নৌকাটা যদি একটা ছোট্ট ফুটা হয়ে যায় না, সেই ওই অল্প জলেও ডুবে যাবে, কারণ ছোট্ট ফুটা মানে ছোট মিস্টেকস, তাই যাতে মিস্টেক না হয়। ওকে,
ডান। রাম গোস টু প্লে, ফুটবল। বুঝতে পারলে? রাম গোস টু প্লে ফুটবল। এটা গেল। নেক্সট, আমার মা আমাকে ভালোবাসে। সাবজেক্ট কি আছে? কেউ বলবে আমার, কেউ বলবে মা। না, সাবজেক্ট কাকে বলবো? সাবজেক্ট তাকে বলবো যে কাজটা করবে, যাকে একদম মুখ্য উদ্দেশ্য করে কথা বলা হয়েছে। এখানে আমার মা কনফিউশন হচ্ছে, তখন তুমি বললাম না কে দিয়ে প্রশ্ন করবে, কে দিয়ে প্রশ্ন করো। ভার্ব আছে না কাজ, ওই কাজের আগে কে যুক্ত করো। আমার মা আমাকে ভালোবাসে, ভালোবাসাটা কাজ, কে দিয়ে তখন কে ভালোবাসে? মা। ভালোবাসাটা কে? মা। তাহলে সাবজেক্ট মা। এই মাকে দেখেই আমরা এস বাই এস দিব যদি হয়। তাহলে সাবজেক্টে এমনি মাই তো লিখতেই হবে, কারণ তার সম্পর্ক বলেছে এখানে। মাই মাদার, ক্যাপিটাল। মাই মাদার লাভস। কেন লাভস হলো? এস কেন দিলাম? কারণ মা তো একটা নাম, এই যে নেম, মা বাবা ভাই বোন কি নাম তো, তাই লাভ ই আগে থেকে অলরেডি ই ছিল, তাই শুধু এস যুক্ত হলো। মাই মাদার লাভস, আমার মা ভালোবাসে কাকে? আমাকে। তুমি বুঝতে পারছো? অবজেক্ট। নেক্সট, এই যে আমার বাবা আমাকে ইংরেজি পড়ায়, এই যে পড়ায়, কে পড়ায়? বাবা। তাহলে বাবা হলো সাবজেক্ট। তাহলে আমার বাবা, মাই ফাদার। ভার্বকে পড়ান। আচ্ছা, ফাদার তো নাম, এই যে নাম, তার মানে ভার্বের সঙ্গে এস দিব। পড়ানো ইংলিশ কি হয়? টিচ। সিএচ, লাস্টে সিএচ আছে দেখুন, এই যে সিএচ, এই যে সিএচ। তাহলে কি বলবে? সিএচ এর সাথে কি দিয়েছি? ইএস, তার মানে টিচেস। মাই ফাদার টিচেস, ইএস যুক্ত করে দাও। মাই ফাদার টিচেস কাকে পড়াচ্ছে? আমাকে। ইংলিশ কি হয়? মি। মি কি পড়াচ্ছেন? ইংরেজি। মাই ফাদার টিচেস মি ইংলিশ। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট। রামের, রাম এবং শ্যাম আমাকে প্রতিদিন ডাকে। আগে সিম্পল সিম্পল বাক্য করো, শর্ট এন্ড সিম্পল। তারপর যখন ধীরে ধীরে যখন ম্যাচুরিটি আসবে, তখন বুঝবা, একটু ডেপথে ঢুকবে, তখন অটোমেটিক আমরা একটু কঠিন দিকে যাবো। হ্যাঁ, ঠিক। আর কঠিন বলে কিছু নেই, একের পর এক, একের পর এক বুঝতে যাও। সবার সঙ্গে তারা প্রত্যেকে কো রিলেটেড আছে, সবাই কো রিলেটেড। একের সম্পর্ক দুই নম্বর সাথে, দুইয়ের সম্পর্ক তিনের সাথে, তাই আমরা শিখতে শিখতে এগিয়ে যাব। ঠিক, কিন্তু মাঝখানে যদি একটাও না বুঝো, তখন কিন্তু ওদের মধ্যে কন্টিনিউটি লিঙ্কটা ভেঙে যাবে। এবার লিঙ্ক ফেল হলে জানোই তোমরা কি হয়। ঠিক আছে, এবার লিঙ্ক যদি না ফেল হয়, শোনো, রাম এবং শ্যাম আমাকে প্রতিদিন ডাকে। সাবজেক্ট কে আছে? এই যে ডাকে, কে ডাকে? রাম এবং শ্যাম। লিখলাম রাম and শ্যাম, SHYAM। ঠিক আছে, SHYAM, রাম এন্ড শ্যাম। দেখো এর মধ্যে কি পড়তেছে? তাহলে ভার্বের সাথে দিব। হ্যাঁ, নেম পড়তেছে, কিন্তু এটা হচ্ছে নেম, এটা হচ্ছে নেমস। আমি কি বলেছি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা থার্ড পারসন আছে, কিন্তু এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল। এর আগে প্রথম ভিডিও তুমি দেখে নিবা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল কি ছিল, তার কথাটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। ওই অবশ্যই দেখবা ওইটা। হ্যাঁ, তাহলে রাম এন্ড শ্যাম, এটা নাম তো আছে কিন্তু একের বেশি, তাই ভার্বের সঙ্গে এস বসবে না। রুলের মধ্যে ক্লিয়ার লেখা আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফোকাস, হি সি ইট নেম, এই চারখানার মধ্যে কেউ থাকে, তাহলে এস দিব। শুধু নাম থাকলেই হবে না, সিঙ্গুলার নাম্বার থাকতে হবে। ওকে, সো রাম এন্ড শ্যাম এটা প্লুরাল আছে, তাই আমরা এস দিতে হবে না আমাদেরকে। ওকে, এখানে কোনো প্রয়োজন নেই। সো রাম এন্ড শ্যাম ঢাকা ইংলিশ কি হয়? কল। রাম এন্ড শ্যাম কল কাকে? আমাকে। রাম এন্ড শ্যাম কল মি প্রতিদিন। এভরিডে। ঠিক আছে, বুঝতে পারলে? খুব সিম্পল। কি দেখলাম আমরা? আমরা দেখলাম, আমি একবার বলে দিই,
অ্যাফার্মেটিভ কমপ্লিট আমাদের, আপাতত অ্যাফার্মেটিভ কমপ্লিট। এরপরে আমরা নেগেটিভ করব। আমি এই বাক্যটাকে নেগেটিভ করে দেখাচ্ছি, দেখো খুব সিম্পল। তারপরে আমরা ইন্টারোগেটিভও করব। হ্যাঁ, একটা ভিডিওর মধ্যে আমি কমপ্লিট নলেজ দিচ্ছি। হ্যাঁ, বারবার দেখবে, একটা বুঝতে পারলে এর পরের যে টেন্স আসবে সেটা প্রায় 50% অলরেডি বুঝে যাবে। এই যে এটা দাঁড়াই, ওকে। তাই প্রথমটাকে ভালো মতো দেখবা, ওকে। কি বুঝলাম আমরা? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট মানে কি ছিল? যে কাজ করবে। ভার্ব মানে কাজ, এই কাজটা যে করবে সে সাবজেক্ট, ওকে। এবং এই কাজটা যে করবে না, এটা আমি জাস্ট একটা নিজের মতো বুঝাইছিলাম যে কাজ করবে সাবজেক্ট, যে করবে না সে অবজেক্ট। ভার্বের আগে সাবজেক্ট থাকবে, ভার্বের পরে অবজেক্ট থাকবে, তাই তো? অ্যাকচুয়ালি অবজেক্ট মানে কি হয়? সাবজেক্ট যে কাজটা করলো, ওই কাজের যে প্রভাবটা যার উপরে পড়বে, তার যে পরিণামটা, দ্যাট ইজ কল্ড অবজেক্ট, ওকে। ডান। এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছিল তোমার এবারে রুল। এর মধ্যে আবার কি দেখলাম? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট নেম, এই চারখানার মধ্যে কেউ থাকে, তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। ক্লিয়ার? এবার হি সি ইট নেম জানার পরে আমরা কনফার্ম হয়ে গেলাম যে হয় এস না হলে ইএস বসবে, কিন্তু কোনটা বসবে, এস না ইএস? তার জন্য আমি উপরে লিখে দিয়েছি যে যদি ভার্বের শেষে, যে কোনো ভার্বের শেষে, মেন ভার্বের শেষে যদি ডবল এস, ও, সি এইচ, এক্স, জেড বা এস এস থাকে, এর মধ্যে কেউ থাকে একজন, তাহলে আমরা কিন্তু ইএস যুক্ত করব। যদি এরা না থাকে তাহলে আমরা এস যুক্ত করব। সিম্পল। ক্লিয়ার? এটাকে বারবার দেখো, বুঝতে পারবে, ওকে। স্ক্রিনশট নিয়ে নাও, আমি এখানে নেগেটিভ করিয়ে দিচ্ছি, ওকে। দেখো অ্যাফার্মেটিভ কমপ্লিট, এবার নেগেটিভ দেখো। এই বাক্যগুলোকে নেগেটিভ করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আরো বুঝতে। দেখো দেখো যতটা সময় বাঁচে আর কি, তাই না? এই জন্য ওটাকে বুঝলাম না। এবার নেগেটিভ রুলটা কি হয় খুব সুন্দর করে বুঝবে। নেগেটিভ কি হবে? NEGATIVE, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ মানে বাক্যতে এনওটি নোট থাকতে হবে, তাই তো? বাক্যতে কি থাকতে হবে? এনওটি নোট থাকতে হবে। নেগেটিভ বাংলায় না। যেমন আমি ভাত খাই, কাজ তো হচ্ছে, তাহলে এটা তো অ্যাফার্মেটিভ হয়ে গেল। না বাচ্চা করলে কি হবে? আমি ভাত খাই না, তো না চলে আসছে। যেমন এখানে সে প্রতিদিন ভাত খায়, এখানে না যুক্ত করে দাও, এখানে না যুক্ত করে দিলাম, তাহলে এখানে খায় না, না যুক্ত করে দিলাম, যায় না, না যুক্ত করে দিলাম, তাই না? আমার মা আমাকে ভালোবাসে না, এটা তো হতে পারে না, তাও লিখে দিলাম। আমার মা আমাকে ভালোবাসে না, এটা কোনোদিন হয় না, থাক, এটা বাক্যটা করতে হবে না, কারণ মা প্রত্যেক সন্তানকেই নিজের থেকে বেশি ভালোবাসে, তাই না? আমার বাবা আমাকে ইংরেজি পড়ায় না, হ্যাঁ এটা হতে পারে, হয়তো অন্য সাথে পড়াচ্ছেন, বা উনি হয়তো বিজনেসম্যান, তাই পড়াচ্ছেন না, টিচার রাখছেন। রাম এবং শ্যাম আমাকে প্রতিদিন ডাকে না। কি করলাম দেখতে পারছো? শুধু না যুক্ত করলাম, আর কিচ্ছু করি নাই, শুধু না যুক্ত করলাম। ক্লিয়ার? শুধু না যুক্ত করলাম। না মানে নোট। এবার দেখো রুলটা কি হচ্ছে। একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট দেন ভার্ব ওয়ান দেন অবজেক্ট। শোনো, তুমি বললা ঠিক আছে স্যার, সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট তো আমি আগে বুঝেছিলাম, তাই তুমি বুঝলা, আর যেহেতু নেগেটিভ নোট আসলো এটাও বুঝলাম, যুক্তি আছে। কিন্তু আবার ডু বা ডাজ এবার নতুন আবার কে? মাথা রাখবে, যে কোনো টেন্সে যখন নোট ব্যবহার করবা সে কিন্তু একা আসবে না, তার সঙ্গে এই বাক্যটাকে নেগেটিভে কনভার্ট করার জন্য, একটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভে আনার জন্য আমাদের হেল্পিং ভার্বের সাহায্য নিতে হয়, ওকে। খুব দরকার, হেল্পিং ভার্ব ছাড়া নেগেটিভ তুমি করতে পারবে না। তাই এই যে টেন্সটা, যাকে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি, এই টেন্সের তার হেল্পিং ভার্ব হচ্ছে ডু বা ডাজ, মাথায় রাখবে।
যদি তুমি যে কোনো বইতে যদি ডু বা ডাজ দেখো, যে কোনো ইংলিশ গ্রামার নিউজ পেপার যেখানে যদি কেউ ডু বা ডাজ বলে থাকে বা লেখা থাকে, তুমি বুঝে যাবা ওটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। বুঝতে পারলে? এই ডু ডাজ অন্য কোনো টেন্সে ব্যবহার করা হয় না, এটা একমাত্র এই টেন্সের জন্যই তৈরি, এই টেন্সেরই পরিচয়, এই সব টেন্সেরই চিহ্ন। ক্লিয়ার? আচ্ছা, এরকম অন্য টেন্সে অন্য হবে, সব প্রত্যেকটা টেন্সে তার নিজস্ব একটা সাহায্যকারী ক্রিয়া আছে, একটা বা দুটা বা তিনটা। ক্লিয়ার? চলো, কিন্তু আসলে এর সাহায্যকারী একটাই আছে, ডু। ডুই ছিল, কিন্তু একটু আগে আমরা রুল কি পড়েছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, হি সি ইট নেম, তখন ভার্বের সঙ্গে কি বসে? এস বাই এস। এই দেখো ডু লাস্টে আছে ও, এই যে ও কি যুক্ত হয়? ইএস। আমরা এখানে ইএস যুক্ত করে নিয়েছি, তাই না? এখানে ইএস যুক্ত করে দিলাম, তাতে এটা কি হয়ে গেল? ডাজ। বুঝতে পারলা? তার মানে সাহায্যকারী ক্রিয়া একটাই ছিল, ডু, কিন্তু এই ডু তো সব জায়গায় বসবে না। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলে আসে, তখনই এই ডুটা কি হয়ে যাচ্ছে? ডাজ হয়ে যাচ্ছে, ওর মধ্যে ইএস যুক্ত হয়ে যাচ্ছে। ওই যে রুল, থার্ড পারসনের যে রুলটা ছিল সে অনুযায়ী। তার মানে সাহায্যকারী একটাই হচ্ছে মেন, ডু। আমাদের এটা বোঝার জন্য, আমাদের সুবিধার জন্য, যাতে মুখস্থ থাকে ডু বা ডাজ, এই জন্য এটা করা হয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা? ডান। আচ্ছা, যাক, এবার কোথায় ডু বসবে কোথায় ডাজ বসবে এটা বুঝে গেছো। এখানে যেহেতু ইএস আছে, তার মানে এটা অবশ্যই থার্ড পারসন, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেই ভার্বের সঙ্গে এস বাই এস লাগবে। এটা তো হেল্পিং ভার্ব, এটা তো হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। যেহেতু ভার্ব দুটোই, এই যে প্রথম এর মধ্যে আমাদের দিতে হবে। তাও আমি লিখে দিচ্ছি, দেখে নাও। যদি হি সি ইট বা কোনো নাম থাকে, তার সঙ্গে আমরা কি দিব? ডু হয়, কিন্তু যেহেতু হি সি ইট নেম থাকলে আমাদেরকে এখানে ইএস দিয়ে দিতে হবে, তাই এটা ডাজ হয়ে গেল, সিম্পল। এন্ড দেন আই, উই, ইউ, দে, আই উই ইউ দে, নেমস। দেখে নাও, এটা ছিল নেম, একটা নাম থাকলে আমরা ডাজ, একের বেশি যদি নেমস থাকে তাহলে আমরা ডু দেবো। এই যে এখানে করেছি না, রাম এবং শ্যাম, একের বেশি নাম আছে, তাহলে এখানে কি বসবে? ডু না ডাজ? অবশ্যই এখানে ডু বসবে, একটা নাম থাকলে আমরা ডাজ দেবো। ডান। তাহলে বুঝে গেলে কোথায় হি সি ইট নেম থাকলে ডাজ বসবে, আই উই ইউ দে বা একের বেশি নাম থাকলে ডু দেবো। ক্লিয়ার? এভাবে বুঝে নাও, প্রবলেম নেই। আচ্ছা, এটা রেডিমেড তৈরি হয়ে গেল আর কি। এবার বাক্য তৈরি করি আগের মতোই। প্রথমে কি দিতে বলছে? সাবজেক্ট। খুঁজে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট খুঁজে নাও। সে, সে ইংলিশ কি? হি বা সি, জানোই তোমরা। যেহেতু নেগেটিভ আছে, তাই আমাদেরকে এই সেটটা আনতে হবে। সাহায্যকারী ক্রিয়া সবসময় মাথায় রাখবে, সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া বসবে, আর সাহায্যকারী ক্রিয়ার পরে নোট বসবে। এই স্ট্রাকচারটা মাথায় রাখো, মুখস্থ করবে না। নোট কোথায় বসবে? সাহায্যকারী ক্রিয়ার পরে, আর সাহায্যকারী থাকবে কোথায়? সাবজেক্টের পরে। দ্যাটস ইট। সো সাবজেক্ট এন্ড দেন ডু অর ডাজ। সাবজেক্ট তোমার কি আছে? হি সি। দেখে নাও, এই যে হি সি, এদের সঙ্গে কি বসবে? ডাজ। তুমি জানোই তো, ওই জন্য বললাম না, অ্যাফার্মেটিভ বুঝলে নেগেটিভ বুঝতে খুব সুবিধা হবে। দেখে নাও কিভাবে লিঙ্ক করা আছে। সো সাবজেক্ট, ডাজ এন্ড দেন নোট। এরপরে এরপরে ভার্ব ওয়ান। ভার্ব কি? দেখো ভার্ব, ভার্ব খায়, খাওয়া ইংলিশ কি হয়? ইট। এবার আমি আবার চলে আসলাম সাবজেক্টের দিকে। দেখো সাবজেক্ট, এর আগে নোট লেখাইছিলাম না, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি থাকে বা নেম থাকে, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস দেবো। বলো, আমি তো ভার্ব দিয়েছি ইট, এর আগে তুমি অ্যাফার্মেটিভ দেখে নাও, ওখানে এস যুক্ত করা হয়েছে, ইটস। এখানে কি এস দেবো? কোনো মতোই দেওয়া যাবে না। কেন? কারণ এখানে তো চলে আসলো, তাই না? একবার ডাজ, তো ডাজের মধ্যে তো ইয়েস দিয়ে দিয়েছি আমরা, এটা তো আসলে ডু ছিল, এখানে তো ইয়েস নিয়ে নিয়েছে, তাহলে আবার কিসের? এই জন্য এখানে আর বসবে না। শুধু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা মেন ভার্বের সঙ্গে এস বাই এস দিব, আর নেগেটিভ ইন্টারোগেটিভ ক্ষেত্রে এই ডাজ চলে আসলে আর এস বাই এস দিবা না। দিবা না মানে নিয়ে নিয়েছে অলরেডি, দেওয়া তো হয়ে গেছে। চলো, হি ডাজ নট ইট রাইস। প্রতিদিন ইংলিশ কি লিখবো? এভরিডে। ডান। চলো, এবার নেক্সট, তাহারা স্কুলে পড়তে যায়। সাবজেক্ট, তাহারা ইংলিশ দে, পড়তে যায় না, না আছে,
তো না মানে নেগেটিভ, তাহলে এই সেট দিতে হবে। নেগেটিভ সেট কি ছিল? হেল্পিং ভার্ব প্লাস নট। হেল্পিং ভার্ব কি হবে? 150 কি বলতে এই দে কি বলবে? ডু। এখানে লিখে দিয়েছি, একদম রেডি করা আছে, রেডিমেড করা আছে, ছাপে দাও শুধু, কিন্তু বুঝে নাও আগে। ওকে, দে ডু নট, পড়া আর যাওয়া, প্রথম কাজ কোনটা? যাওয়াটা। দে ডু নট গো টু রিড, কোথায়? স্কুলে, তাহলে টু স্কুল। দে ডু নট গো টু রিড টু স্কুল। এটাকে উল্টা করতে পারো, উল্টা মানে এই যে সেকেন্ড যে ভাবটা এটাকে লাস্টে ফেলে দিতে পারো। দে ডু নট গো টু স্কুল টু রিড, এটাকে বলা হয়েছে, দেখে নিবে। নেক্সট, রাম ফুটবল খেলতে যায় না। সাবজেক্ট হচ্ছে রাম, রাম তো নাম, একটা নাম, এই যে নাম একটা, একটা নাম হলে ডাজ, একের বেশি নেম মানে নেমস হলে ডু, তাই এখানে কি হবে? ডাজ। রাম ডাজ নট, কেন নেগেটিভ আছে, এই যে না, না এর জন্য নোট, সো রাম ডাজ নট। এই যে খেলতে যাওয়া, তো প্রথম কাজ তো যাওয়া, তাই যাওয়া, গো টু প্লে, কি খেলতে? ফুটবল। ওকে, সো রাম ডাজ নট গো টু প্লে ফুটবল, দ্যাটস ইট। বুঝতে পেরেছো? আশা করছি বুঝছো তোমরা ভালো মতো। কিচ্ছু নাই, শুধু সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের খেলা হচ্ছে এখানে, আর কিচ্ছু নেই। হেল্পিং ভার্বটাই তোমার মেন ঢুকবে প্রত্যেক টেন্সে, শুধু এই সাহায্যকারী ক্রিয়া এবং ভার্বের ফর্মটা চেঞ্জ হবে, বাদ বাকি সব যেও কাতেও থেকে যাবে। ক্লিয়ার অ্যাজ ইট ইজ? বুঝে ভালো মতন। চলে আসবো আমরা নেক্সট 5 নম্বরে। আমার বাবা আমাকে ইংরেজি পড়ায় না, আমি কি করবো? পড়ায় না তো আমার কাছে চলে আসো, আমি তো পড়াচ্ছি। ওকে, আমার বাবা আমাকে ইংরেজি পড়ায় না, সাবজেক্ট আমার বাবা, তার মানে মাই ফাদার। ঠিক আছে, না আছে, না মানে নেগেটিভ, নেগেটিভ কিভাবে করতে হয়? আগে হেল্পিং ভার্ব, তারপরে নট। সো হেল্পিং ভার্ব, এই যে আমরা যে হেল্পিং ভার্ব ডু বা ডাজ দিব, কাকে দেখে দিব? সবসময় মাথা রাখবে, সাহায্যকারী ক্রিয়া সবসময় সাবজেক্টকে দেখে বসবে। তাহলে সাহায্যকারী ক্রিয়া কি আছে এখানে? সাহায্যকারী ক্রিয়া দেখে সাবজেক্ট দেখে বসবে। সাবজেক্ট কি আছে এখানে? কে, মাই না বা ফাদার? আরে কাজটা কে করছে? বাবা। বা কে করছে না? বাবা, তাই তো? তো ফাদারকে দেখে বসবে, ফাদার তো নাম, কটা নাম আছে? একটা নাম আছে, তো একটা নাম থাকলে কি বলবে? ডাজ। মাই ফাদার ডাজ নট কি পড়ায় না, পড়ানো ইংলিশ কিন্তু টিচ, TEACH, টিচ। মাই ফাদার ডাজ নট টিচ, এটাকে এখানে আবার রিড লিখে দিও না, রিড মানে পড়া হয়। আমি পড়ি আর আমি পড়াই পার্থক্য আছে, আমি পড়ি আই রিড, আমি পড়াই আই টিচ। ওকে, ব্যাপার আছে এখানে। সো মাই ফাদার ডাজ নট টিচ, কাকে? আমাকে। মাই ফাদার ডাজ নট টিচ মি কি? ইংরেজি, ইংলিশ হয়ে গেল। মাই ফাদার ডাজন্ট টিচ মি ইংলিশ। ওকে, রাম এবং শ্যাম আমাকে প্রতিদিন ডাকে না। আবার দেখো রাম এবং শ্যাম চলে আসলো, সাবজেক্ট কে? রাম এবং শ্যাম দুটোই। রাম and শ্যাম, ভার্ব 1। আচ্ছা, না আছে, না মানে নেগেটিভ, নেগেটিভ মানে নট। নট কার জন্য? নোট তো শুধু একা আসবে না, তার সঙ্গে তাকে হেল্পার দিতে হবে, কি? হেল্পিং ভার্ব, ডু বা ডাজ। এবার বলো, এখানে দেখো রাম ছিল, আমি ডাজ নট দিয়েছি, এখানেও রাম আছে, কি ডাজ নট দিব? না, কেন দিব না? তো রামের সঙ্গে শ্যাম চলে আসলো, মানে আগে একটা নাম ছিল, এখানে দুটো নাম চলে আসলো। কি বলেছি? নেম, একটা নাম থাকলে ডাজ, কিন্তু একের বেশি নাম হলে মানে নেমস হলে আমরা ডু দেব, তাই এখানে ডু বসবে। জিনিসটাকে একদম নিখুঁত ভাবে বুঝতে হবে। ওকে, সো রাম এন্ড শ্যাম ডু নট ডাকে, ডাকা ইংলিশ কল। রাম এন্ড শ্যাম ডু নট কল কাকে? আমাকে। রাম এন্ড শ্যাম ডু নট কল মি প্রতিদিন, এভরি ডে। ঠিক আছে, দেখো খুব সহজ কিনা? খুবই সহজ, শুধু হেল্পিং ভাবটা মাথায় রাখবে, ডু বা ডাজ। ঠিক আছে, ফটাফট করো এটা, দেখো খুব সিম্পল।
এর থেকে ইজি আর কি পাবে? ঠিক, আমি বারবার বলছি, আমি বুঝাইতে এসেছি, বুঝো ভালো মতন। কোনো জায়গায় কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের সলিউশনটা, সেই সমস্যার সমাধানটা খুব শীঘ্রই নিয়ে আসবো। ঠিক আছে, করো ফটাফট করো। তাহলে আমরা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স বুঝে গেলাম, তাই তো? মানে সিম্পল প্রেজেন্টের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ শিখে গেলাম। অ্যাফার্মেটিভ মানে কি ছিল? হ্যাঁ বাচক বাক্য। নেগেটিভ মানে না বাচক বাক্য। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে বুঝতে পেরেছো? প্রশ্নবাচক। ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা হবে, তাই তো? যেমন নেগেটিভে না ছিল, কাজ হবে না, নেগেটিভ। অ্যাফার্মেটিভে কাজ হবে, সেই জন্য হেবাচক। এবার এখানে প্রশ্ন করা হবে, তাই প্রশ্নবাচক ইন্টারোগেটিভ। এবার আমরা বেসিক্যালি দু প্রকারের প্রশ্ন দেখব, তার উত্তর অনুযায়ী, তার অ্যান্সার অনুযায়ী। ঠিক আছে, দেখো, আমি যদি প্রশ্ন করি কি শব্দ দিয়ে, এখান থেকে লিখেছি আমি কি। মাথা রাখবে, কি দিয়ে দু প্রকারে প্রশ্ন করা হবে। একটার উত্তর তুমি খুব সহজ ভাবে ইয়েস বা নোতে, হে বা নাতে দিতে পারবে, আর একটা উত্তর তুমি ইয়েস বা নাতে দিতে পারবে না। ওকে, যেমন যদি প্রশ্ন করি সে কি প্রতিদিন স্কুলে যায়, আমি আগে লিখে রেখেছি যাতে সময়টা বাঁচে আমাদের, বুঝাইতে সুবিধা হয়। সে কি প্রতিদিন স্কুলে যায়, উত্তর কি দিবে? প্রশ্ন কিন্তু কি দিয়ে হচ্ছে, দেখো এখানে এই কি শব্দ দিয়ে প্রশ্ন হচ্ছে, কি দিয়ে প্রশ্ন হচ্ছে, এখানে কি দিয়ে প্রশ্ন হচ্ছে, কি দিয়ে প্রশ্ন হচ্ছে, এবং এর উত্তরটা কি হচ্ছে বলো? সে কি প্রতিদিন স্কুলে যায়, উত্তর কি দিবে? যদি যায় তো বলবে ইয়েস, না গেলে কি বলবে? নো। হে বা নাতে উত্তর হচ্ছে, খুব সিম্পল, এর উত্তরটা সবসময় ইয়েস বা নোতে হয়, তাই তো? এখানে দেখো আবার, তোমরা কি রামের সাথে ফুটবল খেলো, ইয়েস খেলি, না হলে না খেলি না, এখানে উত্তর ইয়েস বানাতে হচ্ছে। তোমার ভাই কি ক্লাস 8-এ পড়ে, ইয়েস পড়ে, না হলে পড়ে না। তার মানে এই তিনটা বাক্য, এরকম অন্য অনেক বাক্য আছে যার উত্তর ইয়েস বা নোতেই হয় সাধারণত। তার মানে কি বুঝলাম? যদি কি দিয়ে প্রশ্ন হয়, মাথা রাখবে আমি কিন্তু শুধু কি শব্দ দিয়ে বলেছি, অন্য কোনো শব্দ না, কারণ অন্য কোনো শব্দ দিয়ে উত্তর ইয়েস বা নোতে হবে না, শুধু কি এর মধ্যে একটু পার্থক্য আছে। তাই যখন দেখবা কি দিয়ে প্রশ্ন হচ্ছে এবং তার উত্তর যদি ইয়েস বা নোতে হয়, তাহলে এই কি এর জন্য যখন তুমি ট্রান্সলেশন বানাবে, যেমন সে এর জন্য হি বা সি লিখবে, প্রতিদিনের জন্য তুমি এভরিডে লিখবে, স্কুলের জন্য স্কুল লিখবে, যাওয়ার জন্য গো লিখবে, তাহলে এই কি এর জন্য কি ওয়ার্ড লিখবো? না, কখনো লিখবা না। কি এর জন্য ওয়ার্ড লিখবা না, কখন লিখবো না? যখন কি এর উত্তর ইয়েস বানাতে হয়। ওকে, যখন দেখবে আমার কি এর উত্তর ইয়েস বানাতে হচ্ছে, তাহলে তোমাকে কিন্তু এই যে ওয়ার্ডটা লেখার কোনো দরকার নাই, কারণ কি এর উত্তরটা ইয়েস বানাতে হচ্ছে। বুঝতে পেরেছো? তাই আমি তাহলে কি এর কাজটা কে করবে? এবার সবার ইংলিশ লিখলাম, কি এর জন্য ওয়ার্ড লিখলাম না, তাহলে ট্রান্সলেশন কি করে আবার ঠিক হলো? সবার তো শব্দর ইংরেজি লাগবে, তাহলে কি এর জন্য ওয়ার্ড লিখবো না, তো কি এর কাজটা কে করবে? তার জন্য রুল আছে। যখন দেখবা কি এর উত্তর আমার ইয়েস বানাতে হচ্ছে না, তখন এই কি এর জন্য তোমাকে খুব সিম্পল, ওই টেন্সের, সে যে কোনো টেন্সে, ওই টেন্সের তার নিজস্ব তো সাহায্যকারী ক্রিয়া হয়, যাকে আমরা হেল্পিং ভার্ব বলি। কি বলি? হেল্পিং ভার্ব। বাস চুপচাপ ওই টেন্সের সাহায্যকারী ক্রিয়া সাবজেক্টের আগে লিখে দিবা, মানে বাক্যটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে। ঠিক, যখন দেখবা কি এর উত্তর ইয়েস বানাতে হচ্ছে, তখন ওই কি এর জন্য ওয়ার্ড না লিখে সাহায্যকারী ক্রিয়াটাকে সাবজেক্টে আগে লিখে দিবা, সেটাই কি এর কাজ করবে, অর্থাৎ ওয়ার্ডের কাজ করবে, এক্সট্রা ওয়ার্ড লিখতে হবে না। তাই লিখেছি, পরিচিত দেখে নাও, কি এর উত্তর যদি ইয়েস বা নোতে হয়, তাহলে সেই কি এর জন্য, কোন কি এর জন্য? এই কি এর জন্য, সেই কি এর জন্য ওয়ার্ড এটা লিখতে হবে না, লিখতে হবে না। সাহায্যকারী ক্রিয়া মানে হেল্পিং ভার্ব কে সাবজেক্টের ঠিক আগে লিখলেই সে ওয়াটের কাজ করবে, সে মানে এই সাহায্যকারী ক্রিয়াটা ওয়াটের কাজ করবে। বুঝতে পারলাম ব্যাপারটা? খুব ক্লিয়ার। এটা কিন্তু শুধু এই টেন্সের জন্য না, ডোন্ট থিঙ্ক দ্যাট ইটস অনলি ইন প্রেজেন্ট ইনডেফিনিট অর সিম্পল প্রেজেন্ট, নো, ইচ এন্ড এভরি টেন্সের জন্য। ওকে,
প্রত্যেকটা টেন্সে এই পরিচয় লিখতে হবে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ওকে, তাই আমি এখন এরপরে অন্য যে টেন্স গুলো করাবো সেখানে কিন্তু আমি পরিচয় লিখে দিব না। হ্যাঁ, তবে এটাকে মুখস্থ করে নিবা, বুঝে নিলে তো আর হলো, তাই না? তারপর তুমি লিখে নিবে। এই যে এই ভিডিওটাকে খুব ভালো মতন দেখো, কারণ প্রত্যেকটার মধ্যে আমাকে এই জিনিসটা লিখতে হবে, এটাই করতে হবে, শুধু সাহায্যকারী ক্রিয়া চেঞ্জ হবে, তাই না? আর ভার্বের ফর্মটা চেঞ্জ হতে পারে। ওকে, তাই কি বুঝলাম, যদি কি এর উত্তর ইয়েস বানাতে হয় সেই কি এর জন্য আমরা ওয়াট লিখবো না, সেই জায়গায় সাহায্যকারী ক্রিয়াকে সাবজেক্টের আগে লিখে দিই। ওকে, এবার রুল দেখে নি। সাহায্যকারী ক্রিয়া লাগবে, মনে আছে এই টেন্সের সাহায্যকারী ক্রিয়া কি ছিল? অ্যাফার্মেটিভের সাথে আসে নাই, নেগেটিভ থেকে আসছে। অন্য অন্য টেন্সে অ্যাফার্মেটিভ থেকে সাহায্যকারী ক্রিয়া পাবে, কিন্তু দুখানা টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট, তার অ্যাফার্মেটিভে সাহায্যকারী ক্রিয়া হয় না, নেগেটিভ আর ইন্টারোগেটিভ থেকে হয়। তাহলে দেখো এই টেন্সের সাহায্যকারী ক্রিয়া হচ্ছে তোমার ডু বা ডাজ। কালকে আমি কালকে বলছি, এর আগে যে ভিডিওটা ছিল এর আগে বা এই এর মধ্যেই অ্যাফার্মেটিভ আর নেগেটিভে আমি ডু বা ডাজের সম্পর্কে খুব সুন্দর করে বলে দিয়েছিলাম, তাই না? ওটাকে ভালো করে দেখো। আমি কি বললাম, কি এর কাজটা কে করবে? সাহায্যকারী ক্রিয়া। তাকে কোথায় লিখতে হবে? সাবজেক্টের আগে। তাই রুলটা আমার মতো বলো, এই যে সাবজেক্টের আগে আমি লিখে দিয়েছি ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট। মাথা রাখবে এবার কিন্তু তুমি ডু বা ডাজ কিন্তু সাবজেক্টের আগে লিখবে, কিন্তু ডু বসবে কি ডাজ বসবে, হুইচ ওয়ান, তার জন্য তোমাকে সাবজেক্ট ডিসাইড করবে। সাবজেক্ট বলবে ডু বা ডাজ, সাবজেক্টকে দেখে তুমি ডু বা ডাজ বসাবে। সেটা আমি নেগেটিভ সেন্টেন্সে সুন্দর করে লিখে দিয়েছিলাম যে কোথায় ডু বসবে কোথায় ডাজ বসবে, ঠিক আছে? মানে ভালো মতন দেখে নিবে, তাই না? তাই আমরা সাবজেক্টকে দেখে নিব, সাবজেক্ট যদি হি সি ইট নেম থাকে তাহলে ডাজ লিখবো, যদি আই উই ইউ দে বা নেমস প্লুরাল ফর্মে থাকে তাহলে ডু লিখবো, তারপরে সাবজেক্ট দিব যেটা থাকবে, তারপরে ভার্ব এন্ড দেন অবজেক্ট। সিম্পল একটা বাক্য তো বুঝে নিই আমরা। তো কি লেখা আছে, সে কি প্রতিদিন স্কুলে যায়? কি দিয়ে প্রশ্ন হচ্ছে, সে কি স্কুল যায় প্রতিদিন? তুমি গেলে বলবো হ্যাঁ, না গেলে না, তার মানে উত্তর ইয়েস বানাতে হচ্ছে। যেহেতু উত্তর ইয়েস বানাতে হচ্ছে তাই আমি কি এর জন্য ওয়াট লিখবো না, কি এর জন্য আমাদের কি লিখতে হবে? হেল্পিং ভার্বটা। তাহলে এই টেন্সের কি ছিল? ডু বা ডাজ। এবার দেখো ডু বা ডাজ দেবো কাকে দেখে দিব? সাবজেক্টকে দেখে। সব সময় সাহায্যকারী ক্রিয়া তার সাবজেক্ট অনুযায়ী বসে, ক্লিয়ার? তাহলে সাবজেক্ট কি আছে? সে বলতে হি বা সি, তো হি আর সি এর জন্য কি লাগে? হেল্পিং ভার্ব ডাজ লাগে, ঠিক আছে, আমি লিখলাম ডাজ। এবার সাবজেক্ট কি ছিল? সে, আমি হি লিখে দিলাম। তুমি সিও লিখতে পারো, এই যে হি বা সি যে কোনো একটা লিখে দিবা, ঠিক আছে? তারপরে কি আছে? ভার্ব কি আছে? যাওয়া ইংলিশ কি হয়? গো। ডাজ হি বা সি গো। এখানে কিন্তু ভার্বের সঙ্গে এখন এস বাই এস বসবে না, কারণ এখানে কিন্তু এস বসে গেছে, এর আগে আমরা চর্চা করে ফেলছি ভালো মতন, তাই না? সো ডাজ হি গো কোথায়? স্কুলে। যেহেতু একটা জায়গায় যাচ্ছে, একটা জায়গা ছেড়ে, তখন আমরা টু ইউজ করবো, টু স্কুল। ডাজ হি গো টু স্কুল প্রতিদিন? এভরি ডে। লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক অবশ্যই দিবে, বুঝতে পারলাম? নেক্সট, তোমরা কি রামের সাথে ফুটবল খেলো? দেখো ইজি। আবার কি দিয়ে প্রশ্ন, তোমরা কি রামের সাথে খেলো? বলো হ্যাঁ, না খেলে না। তার মানে এখানে আবার কি এর জন্য উত্তর ইয়েস বানাতে হচ্ছে। যেহেতু কি এর উত্তর ইয়েস বানাতে হচ্ছে, আমরা কি এর জন্য ওয়ার্ড লিখবো না। কি এর কাজটা কে করবে? সাহায্যকারী ক্রিয়া, তার পজিশন কোথায় থাকবে? সাবজেক্টের আগে। তাহলে এবার ডু বা ডাজ কাকে দেখে? সাবজেক্ট কি ছিল? তোমরা মানে ইউ এর সঙ্গে কি বসে? ডেফিনেটলি কি বসে? ইয়া, ডু বসে, ডু। তারপর সাবজেক্ট কি দিব? ইউ। ডু ইউ। ভার্ব কি আছে? খেলে। ডু ইউ প্লে? কি খেলছে? ফুটবল না? ফুটবল। ডু ইউ প্লে ফুটবল কার সাথে? রামের সাথে। উইথ রাম, কোশ্চেন মার্ক। নাম আছে, ক্যাপিটাল হবে। চলো বুঝে গেছো। নেক্সট, তোমরা না, তোমার ভাই কি? আবার কি দিয়ে প্রশ্ন হচ্ছে, এখানে ভালো মতো লক্ষ্য রাখবা। কি ক্লাস 8-এ পড়ে? এবার কি দিয়ে প্রশ্ন, দেখো উত্তর ইয়েস বানাতে হচ্ছে কিনা। তোমার ভাই কি 8-এ পড়ে? যদি পড়ে তো বলবা হ্যাঁ, না পড়লে না, তার মানে উত্তরটা ইয়েস বানাতেই হচ্ছে, আবার হতে হচ্ছে। তার মানে কি এর জন্য ওয়ার্ড লিখতে হবে না, আবার কি এর আগের মতোই কাজ। ডু বা ডাজ সাহায্যকারী ক্রিয়া আগে লিখে দেবো,
তাহলে কি বলবে সাবজেক্ট কে? তোমার ভাই। তাই এখানে ভাইয়ের জন্য বলা হচ্ছে, ভাই তো একজন আছে, তার মানে ব্রাদার একজন নাম। তাই একটা নাম হলে কি বসে? ডাজ। তাহলে ডাজ সাবজেক্ট দিয়ে দাও ইয়োর ব্রাদার। যদি এখানে ব্রাদার্স হতো, একের বেশি হতো, তাহলে এখানে ডু বসতো। এটা আমরা নেগেটিভে চর্চা ভালো মতো করেছি, ওটা ভালো মতো দেখো। ডাজ ইয়োর ব্রাদার পড়ে ভাব গেছে রিড, আর ইএডি রিড। কোন ক্লাসে? ক্লাস 8। ক্লাস 8 এ, এ মানে ইন। ডাজ ইয়োর ব্রাদার, ডাজ ইয়োর ব্রাদার রিড ইন ক্লাস 8, তাই না? লাস্টে কোশ্চেন মার্ক। ডাজ ইয়োর ব্রাদার রিড ইন ক্লাস 8। দেখো এবার তোমার তিনটা বাক্য দেখো, তিনটা বাংলা দেখো আগে, প্রত্যেকটার মধ্যে কি ছিল, কিন্তু কি এর কি ইংলিশ ওয়ার্ড করার মধ্যে লিখেছি? লেখি নাই। প্রত্যেকটা শব্দের ইংলিশ লিখেছি, কিন্তু কি এর ইংলিশ ওয়ার্ড লিখি নাই, কারণ এই কি এর উত্তর ইয়েস বানাতে হচ্ছে। সুতরাং কি এর কাজটা শুধু হেল্পিং ভাবটাকে, হেল্পিং ভাবকে আমরা কি বলতে পারি? অক্সিলারি ভার্ব। কিন্তু উচ্চারণ করার সময় একটু দাঁত নড়ে যায়, তাই আমি হেল্পিং ভাবটাই বললাম, তাই না? তাই হেল্পিং ভাবকে আমরা সাবজেক্টের আগে লিখবো, সেইটাই কি এর কাজ করবে। ওকে, মাথা রাখবে। তাহলে এবার যদি কোনো ইংলিশ বাক্য দেখো যেটা হেল্পিং ভাব দিয়ে শুরু হয়েছে, তাহলে বুঝতে পারবা এর উত্তরটা আমাকে ইয়েস বান হতে দিতে হবে। ক্লিয়ার, তাই না? তাহলে বুঝা গেল, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু যদি কি এর উত্তর ইয়েস বান হতে না হয়, যদি বলি এই তোমার নাম কি, এবার কি বলবা? হ্যাঁ, না, হ্যাঁ তো বলবো না। তোমার বাবা কি করে, কি বলবা? হ্যাঁ, না। তার মানে কি এর প্রশ্ন এখানে দেখো, এখানে উত্তরগুলো হ্যাঁ বানাতে হচ্ছে, কিন্তু অন্যভাবে যখন বললাম তোমার নাম কি, এখানে তুমি উত্তর কিন্তু ইয়েস বানাতে দিতে পারছো না। এই ক্ষেত্রে কিন্তু শুধু সাহায্যকারী ক্রিয়া দিলে হবে না, এখানে কি এর জন্য ওয়াট লিখতে হবে। যখন দেখবো কি এর উত্তর ইয়েস বানাতে হচ্ছে, সেই ক্ষেত্রে কি এর জন্য ওয়াট না লিখে শুধু হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে লিখবো। আর যখন দেখবো কি এর উত্তর ইয়েস বানাতে হচ্ছে না, তাকে ডিটেলসে দিতে হবে, দেন তোমাকে কি এর জন্য ওয়াট লিখতেই হবে। সেখানে আমাদের WH রুলটা চলে আসবে। ওকে, তাহলে ফটাফট তোমরা লিখে নাও এটা, তখন তুমি লেখো, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তাহলে এবার ইন্টারোগেটিভে পরিচয় নম্বর 2টা দেখি। কি বললাম আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যদি কি দিয়ে প্রশ্ন হয়, তার উত্তর যদি ইয়েস বানাতে হয়, তাহলে আমি সেই ক্ষেত্রে ওই কি এর জন্য ওয়াট লিখবো না, শুধুমাত্র তার সেই টেন্সের সাহায্যকারী ক্রিয়া হেল্পিং ভার্বকে, যাকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি, সেটাকে আমরা সাবজেক্টের আগে লিখব। গেল, এটা আমার রুল নাম্বার 1 ছিল, পরিচয় নাম্বার 1 ছিল ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এবার ইন্টারোগেটিভের রুল নাম্বার 2, যদি কি দিয়ে প্রশ্ন হলো, তার উত্তর যদি ইয়েস বানাতে না হয়, সেই ক্ষেত্রে আমরা কি এর জন্য ওয়াট লিখবো। এবার যদি এখানেও না লিখি, তাহলে ওয়াটের জন্মটা হলো কেন, কেন হলো তৈরি ওয়াট, তো কাজে লাগাইতে হবে। এইবার দেখো পরিচয়টা কি লিখেছি, কি এর উত্তর বা, এখানে বা লিখেছি, কি এর উত্তর বা কোন প্রশ্নের উত্তর। মানে প্রশ্ন তো শুধু কি দিয়ে হয় না, অনেক শব্দ আছে, এটাকে আমরা WH ওয়ার্ড বলে থাকি, যেমন কি, কেন, কোথায়, কাকে, কতগুলি, কিভাবে, কেমন, কোথায়, কখন, এই সমস্ত শব্দকে আমরা ইংরেজিতে WH ওয়ার্ড বলি, কারণ এদের স্টার্টিংটা, এদের বানামের যে স্টার্টিংটা, সেটা WH দিয়ে শুরু হয়, বা হাউ H দিয়ে শুরু হয়। এক দুটো আছে যেটা H দিয়ে শুরু হয়, কিন্তু এরা প্রত্যেকে WH ওয়ার্ড, বুঝতে পারলে? তাই এদের নাম হচ্ছে WH ওয়ার্ড। ওকে, বুঝতে পারলে নামকরণটা কেন WH হয়েছে, কারণ এদের স্টার্টিংটাই WH দিয়ে শুরু হয়। তো এখানে কি লিখলাম, কি এর উত্তর বা কোন প্রশ্নের উত্তর। কোন প্রশ্ন মানে যে সমস্ত প্রশ্ন যদি কি দিয়ে না শুরু হয়, কোথায় দিয়ে শুরু হলো, কেমন দিয়ে, কাকে দিয়ে, কেন দিয়ে, কখন দিয়ে, এই সমস্ত প্রশ্নই তো। তো এদের উত্তর যদি ইয়েস বা নোতে না হয়, তাহলে এখানে আমি না লিখে দিয়েছি, এসও হবে না,
এস মানে উত্তরটা হেও হবে না, নাও হবে না। এর আগে রুল নম্বর 1 কিন্তু হে বা না ছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু কি এর জন্য ওয়াট লিখি নাই, কিন্তু এবার হেতেও হবে না, নাতেও হবে না। এই ক্ষেত্রে আমাদেরকে ওয়াট লিখতে হবে, বা যদি কি দিয়ে শুরু হয় তাহলে ওয়াট লিখবো। এবার যদি মনে করো সত্য কি দিয়ে হবে না, কোথায় দিয়ে হবে, কেন দিয়ে হবে, কখন দিয়ে হবে, তো কি বাদ দিয়ে আরো যে শব্দগুলো বাঁচলো সেটা দিয়ে যদি প্রশ্ন হয় তাদের ইংলিশটা লিখবো, তাকে আমরা কি বলবো, WH ওয়ার্ড। ওকে, এটাও WH, এরকম ওয়ার্ড, এটাও WH। আমি কি এর জন্য আলাদা করে লিখে দিলাম, যেহেতু এর আগে কিটা করাইছিলাম, তাহলে পার্থক্যটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে যখন দেখবে প্রশ্ন হচ্ছে তার উত্তর ইয়েস বা নোতে হচ্ছে না, সে কি দিয়ে প্রশ্ন হোক বা অন্য কোনো শব্দ দিয়ে হোক, সেই ক্ষেত্রে আমরা সবসময় WH ওয়ার্ড ব্যবহার করব। সবসময় WH ওয়ার্ড ব্যবহার করব। এই যে WH ওয়ার্ড সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া মানে হেল্পিং ভার্ব, এর ঠিক আগে লিখতে হবে, মানে ব্যবহার করব। ওকে, বুঝতে পারলে এবার? তাহলে যদি উত্তর ইয়েস বা নোতে হয় তাহলে আমরা কোনো WH ওয়ার্ড ইউজ করবো না, কোনো কি এর জন্য ওয়ার্ড লিখবো না, শুধু হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে লিখলেই হবে। কিন্তু যদি উত্তরটা ইয়েস বা নোতে না হয়, তোমাকে উত্তর ডিটেলসে নিতে হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাকে ওয়ার্ড লিখতে হবে বা WH ওয়ার্ড লিখতে হবে। এবং কোথায় লিখবো আমরা, সাহায্যকারী ক্রিয়া ঠিক আগে। আচ্ছা, একটা কথা বলে দিই, যখন আমরা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ করবো তখন সাহায্যকারী ক্রিয়া সবসময় সাবজেক্টের পরে থাকবে। ক্লিয়ার? মাথায় রাখো, যখন আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করব তখন সাহায্যকারী ক্রিয়া সাবজেক্টের পরে থাকবে, কিন্তু যখনই ইন্টারোগেটিভ করবো, সে যে কোনো টেন্স হোক না কেন, সবসময় সাহায্যকারী ক্রিয়া সাবজেক্টের আগেই থাকবে। যদি সাবজেক্টের আগে সাহায্যকারী ক্রিয়া না লেখো, সেটা কিন্তু ইন্টারোগেটিভ কখনো হবে না। ক্লিয়ার? ওকে, তার উত্তর ইয়েস বা নোতে হোক বা না হোক, ইন্টারোগেটিভে কনভার্ট করতে গেলে তোমাকে সবসময় ইউ মাস্ট রাইট দি হেল্পিং ভার্ব জাস্ট বিফোর দ্য সাবজেক্ট। ওকে, আদারওয়াইজ এটা কিন্তু ইংলিশে কি বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হবে না। বুঝতে পেরেছো? তাই দেখো, যেহেতু ইন্টারোগেটিভ, সাহায্যকারীকে সাবজেক্টের আগে আসলো এবং WH টা এর আগে আসবে। বুঝতে পারলাম? তাহলে WH কোথায় বসবে, সাহায্যকারী ক্রিয়ার আগে, আর সাহায্যকারী ক্রিয়া কোথায় বসবে, সাবজেক্টের আগে। ইন্টারোগেটিভ স্ট্রাকচার এটা। ওকে, চলো বুঝে গেছো। প্রত্যেক টেন্সে এই পরিচয়টাই লিখতে হবে, শুধু সাহায্যকারী ক্রিয়া চেঞ্জ হবে আর ভার্বের ফর্ম চেঞ্জ হতে পারে, এইটুকু চেঞ্জ, বাদ বাকি সবকিছু এরকমই। আমি কিন্তু অন্য আর টেন্সে এই পরিচয়গুলো আর লেখাবো না, এই জন্য এটাকে ভালো মতো বুঝে নিবা, যেটা আমি আগে বলেছি। ঠিক আছে? তাহলে না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। হ্যাঁ, এই ভিডিওটা যেহেতু আমি একদম ধরে ধরে করাচ্ছি, কারণ একটা বুঝতে পারলে পরেগুলো সব বুঝে যাবে। ঠিক একটা দুটো তিনটা যখন টেন্স করবে না, তাদের মধ্যে সম্পর্কটা, রিলেশনটা, ডিফারেন্সটা যখনই বুঝতে পারবে, তখনই দেখবা তুমি ধরতে পারবা। ওকে, চলো এবার বাক্যটা করি। সবার প্রথমে কি চাচ্ছে, WH। WH মানে যে শব্দ দিয়ে প্রশ্ন হয় এবং যার উত্তর কখনো ইয়েস বা নোতে হয় না। চলো শুরু করি। কি আছে, তোমার ভাই প্রতিদিন কি করে। দেখো এখানে আবার কি দিয়ে আসলো, এর আগে যখন 1 নম্বর করেছিলাম ইন্টারোগেটিভ, সেখানেও কি দিয়ে প্রশ্ন ছিল, কিন্তু তার উত্তরটা ইয়েস বা নোতে ছিল, সুতরাং সেই কি এর জন্য আমরা ওয়াট লিখি নাই। এবার দেখো তো, এখানে যে কি দিয়ে প্রশ্ন করেছি, এর উত্তরটা কি ইয়েস বা নোতে হচ্ছে কি হচ্ছে না। দেখো, তোমার ভাই প্রতিদিন কি করে, তুমি কি বলবা, হ্যাঁ বা না। হ্যাঁ বা না বললে হবে, পাগল ভাববে তোমাকে। এখানে উত্তর দিতে হবে, ইউ নিড টু অ্যান্সার ইন ডিটেলস। ওকে, কারণ এখানে প্রশ্নটা ওরকমই হচ্ছে, এখানে কি এর জন্য কখনো উত্তর ইয়েস বা নোতে হবে না। এই ক্ষেত্রে আমরা কি এর জন্য ওয়াট লিখবো। ঠিক আছে, কি লিখবো, ওয়াট লিখবো। লিখি ওয়াট। এবার ডু বা ডাজ, হেল্পিং ভার্ব, বারবার বলেছি যে কোনো টেন্স হোক না কেন, হেল্পিং ভার্ব সবসময় সাবজেক্টে দেখে বলবে। সাবজেক্ট কে আছে এখানে, তোমার ভাই। সাবজেক্ট কে, তোমার না ভাই, কাজটা কে করছে, ভাই। তাহলে এই যে ডু বা ডাজ বলবে ভাইকে দেখে, তোমার জন্য কিছু, তোমার তো এর সম্পর্ক বোঝানো হচ্ছে, তাই এ সাবজেক্ট না, এই হচ্ছে সাবজেক্ট। ভাই এখানে কি একজন আছে, তাহলে নাম আছে একটা, একটা নাম হলে কি বসবে, ডাজ। তাহলে হোয়াট ডাজ। এবার সাবজেক্ট দিয়ে দাও, সাবজেক্ট তোমার ভাই, your brother. What does your brother? গেল, ভার্ব হয়ে গেল কমপ্লিট। এবার ভার্ব দাও, ভার্ব কি আছে দেখো, তোমার ভাই প্রতিদিন কি করেছে, করা। করা ইংলিশ কি হয়, ডু। মাথায় রাখবে,
এই যে সাহায্যকারী ক্রিয়া ডু বা ডাজ এটা আলাদা, ওটা হেল্পিং ভার্ব। আর করা এটা মেন ভার্ব। এই ডু বা ডাজ মানে কিন্তু করা হয় না, ওটা হেল্পিং। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স একটা পরিচয়, একটা চিহ্ন, এটা হেল্প করার জন্য, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। ক্লিয়ার? এর আরো ডিটেলস বুঝবে পরে যখন মডেলসটা পড়াবো তখন ওখানে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ঠিক, এটা তো একটা প্রথম দুইটা ভিডিও হলো, অনেক কিছু শিখতে পারবে। ঠিক, আর আমার যে গ্রামারটা করা তোমাদের স্কুলে যেটা 5, 6, 7, 8, 9, 10, 11 থেকে করছো সেটা লাগবেই। প্লাস মেন ফোকাস হচ্ছে আমার চাকরি পরীক্ষার ক্ষেত্রে। ঠিক, কারণ টেন্স করার উপরে যে সমস্ত আমি গ্রামার গুলো করাবো সেই স্কুলগুলো তো তোমার এমনি কমপ্লিট হয়ে যাবে, করতেই পারবা সবকিছু। চাকরির ক্ষেত্রে আমার বেশি করে ফোকাস করা, যতগুলো আছে ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশনস, হ্যাঁ এগুলো দরকার পড়বে। আমি সেই বেস করেই সেটা ফোকাস করেই করাচ্ছি। ঠিক আছে, এই জন্য খুব ভালো মতন দেখবে এবং বুঝবে। তাহলে কি হবে, হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু এভরিডে, প্রতিদিন, এভরিডে লাস্টে কোশ্চেন মার্ক। চলো বুঝতে পারলাম। দেখো এবার হোয়াট চলে আসলো না, কারণ এখানে কি এর উত্তরটা ইয়েস বা নোতে হয় নাই, এখানে ডিটেলসে উত্তর দিতে হবে। ডান। এবার এখানে নেক্সট, তাহারা স্কুল থেকে কোথায় যায়। এবার প্রথমে খুঁজো এখানে ডাব্লিউএস ওয়ার্ড কি আছে, এটা প্রশ্ন আছে তো। তাহারা স্কুলে কোথায় যায়, প্রশ্ন আছে, এর উত্তর কি হ্যাঁ বানাতে হবে। তুমি তোমাকে বলি আমি, তাহারা স্কুলে কোথায় যায়, কি বলবা, ইয়েস হ্যাঁ বানা বলবা, এখানে তো কোনো মানেই হলো না। কোথায় যায় মানে জায়গার নামটা বলতে হবে তোমাকে, ইয়েস বানাতে হচ্ছে না। তাই এই প্রশ্নের উত্তর ইয়েস বানাতে হচ্ছে না, তার মানে ডাব্লিউএস দিয়ে শুরু হবে। ক্লিয়ার? ডাব্লিউএইচ ওয়ার্ড মানে যে শব্দ দিয়ে প্রশ্ন হয়, এখানে কোথায় দিয়ে প্রশ্ন হচ্ছে, কোথায় না থাকলে প্রশ্নই হবে না। যদি আমি কোথাটাকে ঢেকে দিই তাহলে কি বাঁচলো, তোমরা স্কুল থেকে যাও, তাই না, তোমরা স্কুল থেকে যাও বা সে স্কুল থেকে যায়, প্রশ্নই হচ্ছে না। তো প্রশ্ন হচ্ছে তোমার এই কোথায় দিয়ে, তো কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার। দেখো যেহেতু হোয়ার প্রথম অক্ষরটা কি দিয়ে শুরু, দেখো ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে না, এই জন্য এর নামকরণটা হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড বা ডাব্লিউএইচ ফ্যামিলি। ওকে, এদের ফ্যামিলি বললাম কেন, এর অনেক মেম্বার আছে, অনেকগুলো। তাই হোয়ার। এবার ডু ওয়ার্ড আজ কাকে দেখে বসবে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে তাহারা, তাহারা ইংলিশ কি হয় দে, দে মানে প্লুরাল নাম্বার। পার্সন পড়েছি না, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, দেখবো এখানে সব দেওয়া আছে। তো তাহারা সঙ্গে আমাদেরকে দে সঙ্গে কি বসবে, ডু ওয়ার্ড আজ, ডু বসবে। নেগেটিভ সেন্টেন্স তোমরা বুঝেছো, সব ক্লিয়ার হয়ে গেছে। ওয়ে ডু দে, এরপরে ভাব যাওয়া, ওয়ে ডু দে গো, তারা কোথায় যায়, স্কুল থেকে। স্কুল থেকে মানে স্কুল ছাড়ছে, আলাদা হওয়ার সেন্সে কথা বলা হয়েছে। যখনই আলাদা হবে কোনো জায়গা থেকে, ছাড়বে, সেক্ষেত্রে তো ফ্রম ইউজ করতে হবে, তাই না, ফ্রম স্কুল লাস্টে কোশ্চেন মার্ক। ঠিক আছে, ওয়ে ডু দে গো ফ্রম স্কুল, গেল। নেক্সট, সে কেন তোমাকে প্রতিদিন ডাকে। 1, 2, 3, 4, 5 খানা শব্দ রয়েছে, এই 5টা শব্দের একটা অর্থযুক্ত বাক্য তৈরি করলো। ক্লিয়ার না? এখানে প্রশ্ন কোনটা দিয়ে হচ্ছে, কেন দিয়ে। এর উত্তর কি হ্যাঁ বানাতে হবে, অসম্ভব। কেন কোথায়, এই শব্দ দিয়ে কখনো ইয়েস বানাতে উত্তর হয় না, ইয়েস বানাতে শুধু কি দিয়ে হয়। ওই জন্য কি এর দেখে তোমরা একটু লক্ষ্য রাখবা, এই কেন কোথায় থাকলে এটা ডাব্লিউএইচ হবে সবসময়। ওকে, তাই ডাব্লিউ ওয়ার্ড কি আছে, কেন, কেন ইংলিশ কি হয় ওয়াই, ওয়াই পরে কি দিব, ডু ওয়ার্ড আজ কাকে দেখে, সাবজেক্ট কি, সাবজেক্ট কি আছে সে, হি, হি এর জন্য কি বসবে ডাজ, ওয়াই ডাজ হি। মেয়ে হলে কি লিখবো সি, যে কোনো একজন দিলে হবে, হি বা সি, দুটোই রাইট। ওয়াই ডাজ হি বা সি ডাকে, ডাকা ইংলিশ কি হয় কল, এন্ড দেন ওয়াই ডাজ হি বা সি কল তোমাকে, ইউ, হোয়াট ডাজ হি কল ইউ এভরিডে, এভরিডে ছিল না, হ্যাঁ এভরিডে। তুমি কাকে ইংরেজি পড়াও। নেক্সট, তুমি কাকে ইংরেজি পড়াও, কাকে, এর তো উত্তর হেমাত হচ্ছেই না, কাকে ইংলিশ কি হবে, ডাব্লিউ দিলে হুম। দেখো যত ইংরেজি গ্রামার শিখে নাও না কেন, যদি স্টক অফ ওয়ার্ড না থাকে, যদি ওয়ার্ড পাওয়ার না থাকে, এই সমস্ত ওয়ার্ডের যদি ইংলিশ না জেনে থাকো, তাহলে তো হবেই না, ওটা তোমাকে মুখস্থ করতে হবে। আমি তো গ্রামারটা বুঝাবো, সমস্যার কোনো সমাধান দেব, ওকে, কিন্তু এই সমস্ত ওয়ার্ড তোমাকে মুখস্থ করতে হবে।
ঠিক। এই গ্রামার গুলো হয়ে গেলে আমি স্পোকেন ইংলিশ একটা পেজ খুলছি, সেখানে সবকিছু পেয়ে যাবে। আগে গ্রামার বেসিকটা কমপ্লিট করো। দেখো হুম, আর যে কোনো গ্রামার বইতে, যে কোনো বইতে এই সমস্ত ওয়ার্ড গুলো পাবে, ওগুলো মুখস্থ রাখো। প্রত্যেক দিন 10 থেকে 15টা ওয়ার্ড মুখস্থ করো। 10টা মুখস্থ করলেও মাসে কিন্তু 3 × 10 × 30, দ্যাট মিনস 300 ওয়ার্ড সব স্টক তোমার হয়ে যাবে। 300 ওয়ার্ড কিন্তু ছোট না। এরকম করতে করতে খুব শীঘ্রই 5000 ওয়ার্ড যখনই কমপ্লিট হয়ে যাবে তোমাদের, 3 থেকে 5000 ওয়ার্ড, আর নিজেই বুঝতে পারবে যে কতটা ইংলিশ তোমাদের হয়ে গেল। ওকে, গোটা একটা বাংলা নিউজ পেপারটাকে যদি ইংলিশে ট্রান্সলেট করতে পারো, আর গোটা একটা ইংলিশ নিউজ পেপারটাকে যদি বাংলা ট্রান্সলেট করতে পারো, তাহলে ভাববে যে ইংলিশ শিখে যাচ্ছ খুব ভালো। ঠিক, এটাই আমার টার্গেট থাকবে। আগে এটা করাই। আচ্ছা, তুমি কাকে ইংরেজি পড়াও? হোম। হোমের পরে আমরা ডু বা ডাজ ইউজ করবো। সেটা সাবজেক্টকে দেখে সাবজেক্ট তুমি, ইউ, ইউর সঙ্গে কি বলবো? ডু। হোম ডু ইউ। ভার্ব কি আছে? রুলটা দেখো, WH হেল্পিং ভার্ব সাবজেক্ট, WH হেল্পিং ভার্ব সাবজেক্ট, দেন ভার্ব চাচ্ছে, যেটা পরপর চাবে আমি সেটাই দিব। এই সিনট্যাক্স, এই ফর্মুলাটা ইউজ করবে। ওকে, সো ইউ এর পরে এন্ড দেন ভার্ব। ভার্ব কি আছে? পড়ানো। পড়ানো ইংলিশ না না না, রিড মানে পড়া। পড়ানো তো আলাদা জিনিস, তাই না? টিচ মানে পড়ানো। টিচ কে করে? টিচার। রিড কে করে? রিডার বা স্টুডেন্টস। ওকে, টিচ। হুম ডু ইউ টিচ? ইংলিশ, ইংরেজি। এবার ইংলিশের জায়গায় অঙ্ক থাকতে পারে, ম্যাথস, গ্রামার, জিওগ্রাফি, হিস্ট্রি, হোয়াট এভার, সেটা কোনো সমস্যা নেই। লাস্টে কোশ্চেন মার্ক দিতে ভুলবা না। আশা করি খুব সুন্দর করে বুঝেছো। আমি খুব চেষ্টা করেছি তোমাদেরকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে একদম তার একদম পোস্টমর্টম করে, এক্সরে করে যতটা পারি আর কি চেষ্টা করলাম। ঠিক আছে, এটা তোমাদের খুব কাজের ভিডিও, এবং এই প্রথম ভিডিওটা খুব সুন্দর করে বারবার দেখবে, প্র্যাকটিস করবে। কোনো প্রবলেম হলে প্লিজ কমেন্ট করবা, আমি তার সমাধান, তার সলিউশন খুব শীঘ্রই তোমাদেরকে দেব। ওকে, নেক্সট ভিডিওতে। ঠিক আছে, এরপরে আমি আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ঠিক এরকমই, এটা যদি বুঝতে পারো, ওই টেন্সটা বুঝতে খুব সুবিধা হবে। 80% তুমি এখান থেকে বুঝে যাবে। ওইখানে সাবজেক্ট ভার্ব সবই থাকবে, শুধু হেল্পিং ভার্ব, তার পরিচয়টা এবং ভার্ব ফর্মটা চেঞ্জ থাকবে। ঠিক আছে, তাহলে এটা ভালো মতো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেলস, অ্যান্ড ভালো থাকো। খুব শীঘ্রই আসবো, অবশ্যই আসবো। থ্যাংক ইউ।